স্নিগ্ধ আবেশ। লেখায় আয়ান মাহমুদ। ঢাকার আকাশটা আর একটু বেশি ধূসর, যেন কুয়াশা ঢাকা একটা গোপন অভিমান লুকিয়ে রেখেছে তার বুকের ভেতর। শহরের গলির ভিতরে ভিতরে চলা গাড়ির শব্দ, হর্নের চিৎকার, আর মানুষের নীরব ব্যস্ততা, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ব্যস্ততা ঢেকে রেখেছে এই শহরের প্রতিটি মুখ। এই শহরের ঠিক কেন্দ্রেই ধানমন্ডির একটা তুলনামূলক নিরিবিলি রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল তিনতলা বাড়িটি যেন বাকি শহর থেকে আলাদা। বাইরে থেকে দেখতে অভিজাত, ভেতরে থেকে তার চেয়েও বেশি গোপন। এই বাড়ির সবচেয়ে উপরের ঘরে বসে আছে একজন, যার নাম আয়ান মাহমুদ। ঢাকা ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কেউ দেখলে বলবে, ভদ্র, মার্জিত, সুন্দর এক তরুণ। গায়ের রং শ্যামলা, কিন্তু তার চোখে একটা ভয়ঙ্কর মোহ। 6 ফুট লম্বা, জিম করা সুঠাম শরীর, একটু লম্বা ঘন কালো চুল আর চাপড়ারিতে দেখে দেখে মনে হয় কোনো তুর্কি সিরিজের চরিত্র। কিন্তু তার জীবনটা কোনো সিরিজ না, বাস্তব। ভয়ঙ্কর রকম বাস্তব। এই ছেলেটি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই ছেলেটি গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদ গ্রুপের ভবিষ্যৎ কর্ণধার। তবে সেখানেই শেষ নয়। আয়ান মাহমুদ ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক গোপন মাফিয়া নেটওয়ার্কের প্রধান। ঘোস্ট কন্ট্রোলার নামে পরিচিত এই চরিত্রটার মুখ কেউ জানে না, শুধু তার আদেশে চলে কোটি টাকার ব্যবসা, অস্ত্র, নারী, নেশা, সবকিছু। তার হাতে মৃত্যু লিখে দেওয়ার ক্ষমতা। আর এই সব কিছু করেও সে থাকে একেবারে নীরবে। কেউ জানে না তার ভেতরের পিশাচটা ঠিক কতটা ভয়ঙ্কর। ভাই, কফি আনবো? দরজায় দাঁড়িয়ে ছিল অনিক। অনিক, আয়ানের ছায়া। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। অনিকের মা বাবা দুজনেই এক দুর্ঘটনায় মারা যায়, তখন থেকে সে আয়ানের সাথেই থাকে। এখন তো প্রায় ভাইয়ের মতো। না, আজকে চাই না, আয়ান গম্ভীর স্বরে বলে। অনিক একটু দোননা করলেও ঘরে ঢুকে পড়ল। তার হাতে একটা মোবাইল, স্ক্রিনে একটা ছবি। এই মেয়েটার কথা বলছিলাম। কলেজে ভর্তি হয়েছে এইবার। তোমার আম্মু বলছে গ্রাম থেকে আনতে হবে। আজকে গাড়ি দিয়ে পাঠাবো। ছবির দিকে তাকাতেই মুহূর্তে একটা ঝড় যেন বয়ে গেল আয়ানের ভেতর দিয়ে। মেয়েটার নাম তোহফা ইসলাম। মাথায় খোপা, পরনে ছাপা সালোয়ার কামিজ, চোখে অভিমান আর ভয় মেশানো সরলতা। বয়স হবে 16-17, কিন্তু দেহটা কি যেন আছে তার শরীরে। বুকের নিচের ভার, কোমরের বাঁক, গলার নিচের হালকা ঘাম, সব মিলিয়ে একরকমের নিষিদ্ধ কামনার দোলা দেয়। আয়ান নিজের মন দিয়ে ধমক দেয়, তুই ফালতু চিন্তা করিস না, কুচি মেয়ে। কিন্তু মন বলে, বয়স কুচি, শরীর তো না। সন্ধ্যায় আয়ান তার গার্মেন্টস অফিসে যায়। বড় বড় ক্লায়েন্টের মিটিং। কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। সে নিজেকে বুঝিয়ে চলে, এই মেয়ে কেবল একজন মেহমান। তার আম্মু আয়েশা বেগম মেয়েটার বাবার প্রতি কৃতজ্ঞ ছিলেন। সেই মানুষটা একসময় আয়ানের গার্মেন্টসের শ্রমিক ছিলেন। হঠাৎ মারা গেলে তার পরিবার রাস্তায় এসে পড়ে। মেয়েটাকে নিজের কাছে এনে পড়াশোনার সুযোগ দিতে চান আয়েশা বেগম। মানুষ যখন ভালো হয় তখন এমনই হয়। কিন্তু আয়ান ভালো না। রাত 11টা। অনেক এসে জানালো, তোহফা কালকে আসতেছে। আম্মু চাইছে তুমি নিজে গিয়ে আনো। আয়ান চোখ সরিয়ে নিল। আবার কি বিয়ে করতে যাচ্ছি নাকি নিজে গিয়ে আনতে হবে? অনেক এসে ফেলল। তোকে বিয়ে করলে তো মেয়ে পালিয়ে যাবে। আয়ান মুখে হাসলে চোখের কোণে একটা অদ্ভুত আগুন জ্বলছিল। একটা নিষিদ্ধ খিদে, এক অজানা স্পর্শের অভিলাষ। পরদিন সকাল 8টা। আয়ান গাড়ি নিয়ে রওনা দেয় ময়মনসিংহের এক ছোট্ট গ্রাম। তোহফার বাসা থেকে ওকে নিয়ে আসতে হবে। গাড়ির ভিতর সিগারেট ধরিয়ে আয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। শহর পেরিয়ে গেলে মাটির গন্ধ লাগে তার ভালো। ছোটবেলায় সে নিজেও গ্রামে থাকতো কিছুদিন। তখনকার সেই সরলতা আজকে আয়ান দিয়ে আর ছুতে পারে না। দুপুর 12টার দিকে এসে পৌঁছে যায় একটা ছোট করে ঘরের সামনে। দরজার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা তোহফার দাদি। আপনি কি আয়ান বাবু? জি। ভেতর থেকে একটা মেয়ের পায়ের আওয়াজ। ধীরে ধীরে বেরিয়ে আসে তোহফা। তার গায়ে একটা মেরুন রঙের সালোয়ার, মাথার চুল খোলা, কপালে ঘাম, চোখ নিচু, কাঁপছে হালকা করে।
একটা ব্যাগ হাতে। আপনি? তার কণ্ঠ একেবারে মোলায়েম, যেন গলার স্বর মিষ্টির মতো। আয়ান চোখ ফেরাতে পারে না। তার শরীরটা যেন এক মুহূর্তে শক্ত হয়ে আসে। বুকের মাঝে কেমন যেন চাপ পড়ে। এই মেয়েটার কোমরের বাঁক, বুকের ঢেউ, আর লাজুক দৃষ্টিতে এমন এক নেশা, যেটা আয়ান চাইলেও এড়াতে পারে না। সে জানে এটা কামনা, নিষিদ্ধ এক পাপ। গাড়িতে বসে তাসের মতো নীরবতা। তোহফা জানালার দিকে তাকিয়ে। আয়ান মাঝে মাঝে তাকায় তার গলার নিচে, যেখান দিয়ে ঘামটা গড়িয়ে পড়ে। আপনার নাম তোহফা? জি। তুমি কলেজে ভর্তি হবে এইবার? জি, আলহামদুলিল্লাহ। আপনি কি সব সময় এত জিজ্ঞেস করেন? আয়ান অবাক। এই মেয়ে তো একটু সাহসী। সে হেসে ফেলে। না, সব সময় না। শুধু মিষ্টি মেয়েদের জিজ্ঞেস করি। তোহফার গাল লাল হয়ে যায়। সে মুখ নিচু করে ফেলে। এই দৃশ্য দেখে আয়ান বুঝে যায় তার খেলাটা শুরু হয়ে গেছে। একটা শরীরী খেলা, যেটার শেষে কি আছে সে জানে না। কিন্তু সে জানে সে থামবে না। ঢাকার আকাশটা ঠিক তখনই রোদে ঝলমল করছে, যখন তোহফা ইসলাম প্রথমবারের মতো শহরের বাতাস গায়ে মাখে। তার চোখে বিস্ময়ের ঝিলি, চারপাশে বড় বড় দালান, হর্নের কর্কশ শব্দ, মানুষের হন্তদন্ত দৌড়, সবকিছু দিয়ে জানা এক ভয়ের কৌতূহল। আয়ানের গাড়ির জানালা দিয়ে তোহফা বাইরে তাকিয়ে আছে। এক হাতে আঁচল ঠিক করে, অন্য হাতে ছোট ব্যাগটা শক্ত করে ধরে আছে। আয়ান মাঝে মধ্যে তাকিয়ে নিচু স্বরে বলে, তোমার ভয় লাগতেছে? না, মানে একটু অচেনা লাগছে। মেয়েটির কণ্ঠে এমন কিছু একটা আছে, যা আয়ানকে অস্থির করে তোলে। গাড়ির এসি চললেও তার শরীরের ভেতর অদ্ভুত উত্তাপ। এত লাজুক চোখ, এত সরল মুখ, অথচ শরীরটা সেই গ্রামে দেখা ছবির চেয়েও মোহনীয়। মেয়েটার বুকের ওঠানামা, কোমরের ভাঁজ, ঠোঁটের কাঁপন, সবকিছুতেই আয়ানের মধ্যে জন্ম নেয় নিষিদ্ধ কামনার এক একটা ঢেউ। এই মেয়েটা তার জন্য মাফিয়া বস, এর মতন খুনি মনে যেন কাঁপন ধরায়। বাড়ি পৌঁছানো মাত্রই আইরিন দৌড়ে আসে, ভাইয়া, আপনি অনেকে আনলেন। আয়ানের মা আয়েশা বেগম এসে তোহফাকে জড়িয়ে ধরেন। বউ আমার, আয়, কেমন লাগতেছে ঢাকা শহর? তোহফা হেসে বলে, ভালো, একটু ভয় করে, তবে আপনি থাকলেই সাহস পাই। আয়ান দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। মেয়েটার হাসিতে একরকম শিশুতা, অথচ শরীর চলনে একরকম আকর্ষণ, জানি না সেটা জানি করে কিনা। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে। আয়ান তার ব্যালকনিতে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছিল একের পর এক সিগারেট। গলা পর্যন্ত বোতাম খোলা শার্টে বুকের পেশি দেখা যাচ্ছে। হঠাৎ একটা নরম পায়ের শব্দ। সে ঘুরে দেখে তোহফা দাঁড়িয়ে। গায়ে নীল রঙের একটা পাতলা সালোয়ার কামিজ। মাথার ঘন চুল খোলা, ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে। আপনি এখানেই থাকেন? আয়ান একটু হেসে বলে, এই ঘরটা আমার। তুমি ঘুমানি এখনো? নিদ্রা আসছিল না, তাই একটু বারান্দা দেখতে এলাম। আয়ান তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে বলে, নতুন জায়গায় প্রথম রাত তো, ভয়ের কিছু নেই। আমিই আছি। তোহফা মাথা নিচু করে ফেলে। সেই ছোট্ট দোলফাওয়া শরীর, আলো আধারিতে যেন তার বুকের ছায়া, কোমরের রেখা স্পষ্ট হয়ে ওঠে। আয়ানের শরীর যেন এক মুহূর্তে গরম হয়ে ওঠে। ঠোঁট চষে, চোখ নামায় না। তুমি এখন ঘুমাও, রাত অনেক, আয়ান ধীরে বলে। তোহফা শুধু বলে, ভালো থাকবেন। তারপর ধীরে ধীরে চলে যায়। পেছনে থেকে আয়ান দেখে তার পায়ের চাল, কোমরের দুলুনি, আর মাথায় শুধু একটাই শব্দ ঘুরে ফিরে। এই মেয়ে আমার হবে। একদম আমার। পরদিন সকাল। তোহফা আয়ানদের বিশাল রান্নাঘরে ঢুকে পড়লো আয়েশা বেগমের সাথে রান্না করতে। ভেতরে ভেতরে টেনশনে ছিল, যদি কেউ বেয়াদবি ভাবে। কিন্তু আয়ান নিচে নামতেই দেখে মেয়েটা মাথায় ওড়না বেঁধে, হাতে কাঁচা মরিচ খেটে বসে আছে। চোখে ঘুম, মুখে হাসি। সে কিছু না বলে পাশে বসে থাকা অনিককে বলে, ওই, তোকে নতুন মেয়েটার দায়িত্ব দিলাম। কলেজে ভর্তি, সবকিছু তুই দেখবি। অনিক কপাল কুঁচকে বলে, তুই তাহলে মুক্তি নিলি? আয়ান এসে বলে, মুক্তি না, ফাঁদ পাতলাম।
তোহফা কিছু বুঝতে না পারলেও আয়ান তার দিকে তাকিয়ে এমনভাবে হেসে ওঠে যে মেয়েটার গাল লাল হয়ে যায়। একটা মজার ঘটনা ঘটলো ওই দিন দুপুরে। তোহফা বাথরুম থেকে ফিরছে। হঠাৎ আয়ানের ঘরের দরজা অর্ধেক খোলা দেখে ভেতরে ঢোকার সময় এসে দেখে আয়ান জামা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে। বুকের পেশি, পেটের শিকল শিকল পেশি, আর ঘামে ভেজা গায়ের ত্বক। তোহফার মুখ শুকিয়ে গেল। তার চোখ নিচু, তবু একবার তাকিয়ে সে চোখ ফেরাতে পারছিল না। হঠাৎ আয়ান বলে উঠল, তোমার কি কিছু দরকার? তোহফা এক ঝটকায় পিছিয়ে যায়। না, আমি ভাবলাম কেউ নেই। আয়ান এগিয়ে আসে, এক হাত রেখে দরজার পাশে, তাকে প্রায় বন্দি করে ফেলে। তুমি ভয় পাও? তোহফা চোখ নিচু করে বলে, আপনাকে ভয় লাগে না, একটু অস্বস্তি হয়। কেন? আপনি সবসময় এত ব্যাগ থেকে তাকান কেন? আয়ানের ঠোঁটে একরকম কামনার হাসি। সে ফিসফিস করে বলে, কারণ তুমি এত মিষ্টি যে দেখানো না যায়, না ছোঁয়া যায়। তোহফা হকচকিয়ে যায়, কিন্তু চোখ তুলে তাকিয়ে ফেলে। কিছু একটা হয় তখন, যা দুজনের মাঝের বাতাসকে ভারী করে দেয়। শেষে আয়ান পেছনে সরে যায়। তুমি সাবধানে থেকো। ঢাকা শহর আর আমি দুজনেই বিপজ্জনক। রাতে আয়ান একা বসে, মন অস্থির। তোহফার কোমরের বাঁক, বুকের ঢেউ, মুখের কাঁপুনি, তার আপনি বলে ডাক, সবকিছু যেন ছুরি হয়ে বিচ্ছে। সে জানে এই মেঘ কুচি, নিষিদ্ধ। কিন্তু সে জানে না নিজেকে আটকাতে পারবে কিনা। এই কামনা দিনে দিনে এক ভয়ঙ্কর ভালোবাসায় রূপ নেবে, আর তার আগুনে পড়বে সবাই। ঢাকার দুপুরে বাতাস গরম। সবার মাথায় যেন এক ধরনের অস্থিরতা। এই অস্থিরতা বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে। আইরিন মাহমুদ, আয়ানের ছোট বোন, কলেজে ভর্তি হয়েছে সদ্য। মেয়েটা যেমন স্মার্ট, তেমন খোলামেলা চিন্তাভাবনার। আধুনিক পোশাকে স্বচ্ছন্দ, ঠোঁটে হালকা লিপ গ্লোস, ফোনে ইনস্টাগ্রামে আসক্ত, তবু চোখের চাহনিতে কেমন এক শিশুসুলভ উষ্ণতা আছে। কিন্তু আজকের কেন্দ্রবিন্দু শুধু সে না, তার সাথে আরো একজন আছেন। অনিক। অনেকেই বাড়ির ছেলে না হলেও তাদেরই মতো আপন। তবে বয়সে আইরিনের চেয়ে বড় হলেও সে কখনোই আইরিনকে ছোট ভাবেনি। বরং সেই ছোট বোন সম্পর্কটার চাদরের নিচে অনেক আগে থেকেই জমা হয়েছে অদ্ভুত এক তৃষ্ণা, আকর্ষণ, কামনা। আজ দুপুরে সবাই ঘুমাচ্ছে। বাড়ি নিস্তব্ধ। তাপ আর নীরবতা যেন গলিতে গলিতে লেপ্টে আছে। আইরিন নিজের রুমে, পরনে গোলাপি নাইটি, চুল খোলা, জানালার পাশে দাঁড়িয়ে বই পড়ছে। অনিক ওর রুমে যাওয়ার আগে দরজায় কড়া না নাড়িয়ে ঢুকে পড়ে। আইরিন চমকে উঠে, দরজায় না নক দিয়ে ঢুকতে পারো না তুমি? অনিক এসে বলে, ভয় পাইলি নাকি? না, কিন্তু তুমি তো জানো আমি একা থাকতে পছন্দ করি। তোর সাথে একা থাকতে আমার ভালো লাগে। এই কথা বলেই সে দরজাটা ভেতর থেকে বন্ধ করে ফেলে। চোখে চোখ। একটা দীর্ঘ মুহূর্তে অনেক না বলা কথা। আইরিন কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। অনেক ধীরে ধীরে এগিয়ে আসে। তুই জানিস তোর ঠোঁট কবে থেকে আমার ঘুম হারাম করে দিচ্ছে? আইরিন থমকে যায়, গলা শুকিয়ে আসে। তুমি কি বলছো? সত্যি বলতেছি, আমি আর থাকতে পারতেছি না আইরিন। তুই শুধু ভাইয়ের বোন না, তুই আমারও কিছু। হঠাৎ করে অনিক আইরিনের গাল ছুঁয়ে দেয়। মেয়েটা গরম হয়ে যায়, শরীর শিউরে ওঠে। অনিক, কেউ দেখে ফেললে? তোর ভাই এখন ঘুমাচ্ছে। আর আমি তো চুরি করতেছি না, আমি তোরে চাই পুরোপুরি। এই বলে সে এক ঝটকায় আইরিনকে নিজের দিকে টেনে আনে। আইরিনের বুক ধকধক করে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে যায়। তুই কি আমায় চাস না? আইরিন ধীরে ধীরে চোখ তুলে তাকায়। তার ঠোঁট কাঁপে, চোখে জল চিকচিক করে। চাই, অনেক চাই, কিন্তু ভয় পাই। ভয় পাস না, তুই আমার কাছে নিরাপদ। এই কথার পর এক চুমু পড়ে আইরিনের কপালে, তারপর ঠোঁটে। ধীরে ধীরে চুমুটা গভীর হয়। বিছানার পাশে দাঁড়িয়ে দুই শরীর জড়িয়ে থাকে। আইরিনের ঠোঁট কাঁপছে, অনিকের শরীর থরথর করে উঠছে। তুই এত সুন্দর কেন রে আইরিন?
তুমি আমায় এমন করে দেখো কবে থেকে? তোর ক্লাস 9 থেকে। তুমি তখনও এসব ভাবতে? হ্যাঁ। তোর শরীরটা দিন দিন এমন হচ্ছে, আমি রাতে চোখ বন্ধ করলে তোকে দেখি। আইরিনের নিজেকে আটকাতে পারে না। সে নিজেই ঠোঁট এগিয়ে দেয়, বুক ঠেকায় অনিকের গায়ে। দুইটা শরীর জড়ো হয়ে যায়। বিছানায় ধীরে ধীরে দুলুনি। আইরিনের নাইটি খুলে পড়ে যায় এক পাশে, তার কোমল দেহ উন্মোচিত হয়। অনিক তার দেহের ঠোঁট রাখে, হালকা গুঞ্জনে বলে, তুই আজ আমার, কেউ আটকাতে পারবে না। ঘরের ভেতর দীর্ঘশ্বাস, চাপা কান্না, আর ঠোঁটের শব্দ, সব মিলিয়ে একটা গন্ধ। একটা কামনার পূর্ণতা। 1 ঘন্টা পর আইরিন অনিকের বুকে মাথা রেখে শুয়ে আছে। তুই এখন আর শুধু ভাইয়ের বন্ধু না, তুই এখন আমার। অনিক মুচকি হেসে বলে, তোর ভাইকে বললে মারবে? হুম। কিন্তু আমি লুকাবো না, একদিন বলে দেব আমরা বিয়ে করব। অনিক ওকে জড়িয়ে ধরে। কিন্তু সে জানে এই সম্পর্ক সহজ হবে না। কারণ আয়ান মামুন, যে তার বোনকে ছায়ার নিচে রাখে, সে কখনো সহজে মেনে নেবে না। বিকেলে তোহফা ছাদে বসে বই পড়ছে। আয়ান হঠাৎ এসে পাশে বসে। তুমি একা বসে আছো? হ্যাঁ, গল্পের বই পড়ছি। তোমার চোখে একটা শান্তি আছে তোহফা, আমি যত লিখি ততই ডুবে যাই। তোহফা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আয়ান আস্তে তার গাল ছুঁয়ে দেয়। তুমি কি জানো, তুমি আমার অশান্তি হয়ে যাচ্ছ? ঢাকার সন্ধ্যা যেন নরম এক কুয়াশা মেখে বসে আছে শহরের বুকে। বাতাসে এক ধরনের আদুরে শীতলতা, কিন্তু মাহমুদ গিলের 4 নম্বর তলার এক ঘরে সেই বাতাস গরম হয়ে আছে। আয়ান মাহমুদের বুকের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলছে, আর সেই আগুনের কেন্দ্রবিন্দু একজনই, তোহফা ইসলাম। মেয়েটা ধীরে ধীরে তার ভেতরে সবকিছু ওলটপালট করে দিচ্ছে। সে যখন আয়ানের সামনে দিয়ে হেঁটে যায়, তখন তার ঘাড়ের পেছনে ঝুলে থাকা চুলগুলো দেখে আয়ানের বুক কাঁপে। যখন সে আপনি বলে নরম গলায় কথা বলে, তখন আয়ানের শরীর কেমন যেন ভারী হয়ে যায়। আজ সকালে তোহফা কলেজে যাবে প্রথমবারের মতো। সে আয়ানের মা হাত ধরে নিচে নামছিল। পরনে হালকা ফিরোজা কামিজ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে শুধু সামান্য লিপ বাম। কিন্তু এই সাধারণ সাজে মেয়েটা যেন এক নেশা। আয়ান নিচে দাঁড়িয়ে। কালো শার্ট, প্যান্ট, চুলে হালকা জেল, চোখে সানগ্লাস। তার চেহারা দেখে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু আজ তার নজর শুধু এক জায়গায়, তোহফার বুকের উপর পাতলা ওড়নায় লেপ্টে থাকা নরম বক্রতায়। চলো, আয়ান গলা খাকারি দিয়ে বলে। তোহফা এক ঝটকায় তার সামনে দাঁড়ায়। আপনি আপনি তো কলেজ যাবেন না, আমি একা যাব? আমি আর তোমার সাথে যাচ্ছি। তার চোখে এক ধরনের দৃষ্টির আগুন। গাড়িতে চেপে তোহফা চুপচাপ। তার চোখ রাস্তার দিকে, অথচ মনটা কেমন যেন খালি। আয়ান একটু পরপর তাকায়। গাড়ির আয়নায় দেখছিল তোহফার বুকের নিচে ওড়নাটা একটু সরে গেছে, মাঝে মাঝেই খোঁচা দিচ্ছে। আয়ান হঠাৎ বলে, তোমার ওড়নাটা ঠিক করো। তোহফা লজ্জা পেয়ে আঁচল টেনে নেয়। তার গাল লাল হয়ে ওঠে। তোমার এসব ছোট ছোট জিনিস অস্থির করে তোলে। তোহফা তাকায় না, শুধু বলে, আমি তো বুঝি না আপনি কেন এমন বলেন। তুমি বুঝো না, কিন্তু শরীর তোমার সব বলে দেয়। এই কথায় তোহফার হাত কাঁপে। সে চুপ করে বসে থাকে। গাড়ির ভেতরে নীরবতা, কিন্তু দুই শরীরের মাঝখানে প্রচন্ড উত্তাপ। কলেজে পৌঁছানোর সময় আয়ান গাড়ি থেকে নামে। তোহফা অবাক হয়ে বলে, আপনি উঠবেন না? না, শুধু আজকে তোমাকে পৌঁছে দিলাম। এরপর তোমার দায়িত্ব অনিকের। তোহফা মাথা নিচু করে। ধন্যবাদ। তার গলা কাঁপছে। আয়ান দিয়ে গেছে এসে বলে, আজকে রাতে ছাদে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তোহফা কিছু না বলে মাথা হেঁট করে চলে যায়। তার বুকের ভেতর এক ধরনের ভয় কাজ করছে, আবার একটু কৌতূহল। রাত 11টা। সবাই ঘুমিয়ে গেছে। ছাদের বাতি নিভানো, শুধু দূরের শহরের আলো পড়ে যেন রূপলি আলোয় ঢেকে গেছে চারপাশ। তোহফা ধীরে ধীরে ছাদে আসে, গায়ে হালকা চাদর।
আয়ান একটা চেয়ার টেনে বসেছিল, সিগারেট ধরানো। তুমি এসেছো, ভালো করেছো, সে ধীরে বলে। তোহফা একটু দূরে দাঁড়ায়। আয়ান উঠে এসে বলে, ভয় পাও? না, মানে একটু অস্বস্তি হয়। কেন হয় জানো? সে এগিয়ে এসে একদম তোহফার সামনে দাঁড়ায়। কারণ আমি তোমার সামনে এলেই তুমি কাঁপো। এই বলে সে তার কাঁধে হাত রাখে। তোহফা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। আয়ান ফিসফিস করে বলে, তোমার বুকের কাঁপুনি, নিঃশ্বাসের শব্দ, আমি সব শুনি, সব টের পাই। তোহফা চোখ মেলে দেখায়। তার ঠোঁট কাঁপছে, মুখ লাল। আপনি এমন করবেন না। তুমি চাইলে করবো না, কিন্তু তুমি তো নিজেই জানো তুমি আমার কাছে কি হয়ে উঠছো। হঠাৎ আয়ান তার মুখের খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি জানো তোমার ঘামের গন্ধ আমার মাথা ঘুরিয়ে দেয়। এই কথা বলেই সে তার কানের পাশে ঠোঁট ছুঁয়ে দেয়। তোহফা সরে যেতে চায়, কিন্তু পা যেন জমে যায়। আমি তোমার শরীর ছুঁতে চাই তোহফা, একবার, একবার শুধু অনুভব করতে চাই। তোহফা কাঁপা গলায় বলে, আপনি, আমি তো আপনাকে, আপনি কি বলছেন এমন? আমি ভয় পাচ্ছি। আয়ান এক ধাক্কায় তাকে জড়িয়ে ধরে। তার শরীর গরম, নিঃশ্বাস গাঢ়, ঠোঁট কাঁপছে। তোমার ভয়টা সুন্দর লাগে। তোহফা চুপ করে থাকে। তার চোখে পানি এসে যায়। কিন্তু সে কিছু বলে না। এই নীরব সম্মতি যেন আয়ানকে আরো উন্মাদ করে তোলে। সে ধীরে তার ঠোঁটে ঠোঁট রাখে। কয়েক মুহূর্ত, শুধু নিঃশ্বাস আর ঠোঁটের শব্দ। তোহফা চোখ বন্ধ করে রেখেছে। তার শরীর কাঁপছে, হাত দুটো বুকের কাছে গুটিয়ে রেখেছে। আয়ান ধীরে বলে, আজ শুধু এতটুকুই, কারণ আমি জানি তুমি এখনো প্রস্তুত না। কিন্তু তুমি আস্তে আস্তে হবে। আমি তোমার সবটুকু চাইবো। একদিন না একদিন তুমি আমাকে, আপনি থেকে তুমি বলে ডাকবে। আর আমি তখন তোমাকে নিয়ে হারিয়ে যাব। তোহফা চোখ মেলে শুধু বলে, আপনি ভয়ঙ্কর। ভালোবাসা কখনো ভয়হীন হয় না। আর আমি ভালোবাসার আগেই কামনা জড়িয়ে গেছি তোমায়। রাত পেরিয়ে সকাল। তোহফার ঘুম ভেঙে গেছে বহু আগেই, কিন্তু সে শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে আছে জানালার পর্দার দিকে। হালকা আলো পড়ছে ঘরে, কিন্তু তার চোখের ভেতরে এক অন্ধকার। গত রাতের স্মৃতি বারবার এসে তার শরীর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আয়ান মাহমুদের ঠোঁট, তার গলার উষ্ণ ফিসফাস, আর শরীরের সেই নরম স্পর্শ, সবকিছু যেন তার বুকের ভেতর কাঁপন তুলছে। তবে কাঁপনটা শুধু লজ্জায় না, এক ধরনের অজানা অনুভব, অজানা চাওয়া। সে আয়ানকে ভয় পায়। আয়ান এমন একজন, যাকে চোখে চোখ রাখার সাহস হয় না, যার একটা স্পর্শে মেয়েটা হারিয়ে যেতে চায় আবার নিজেকে লুকিয়ে ফেলতে চায়। নিচে বসার ঘর। আইরিন বসে আছে সোফায়। চোখে চকচকে শাড়ি, হাতে মোবাইল, ঠোঁটে হাসি। তার চেহারায় যেন ঝিলিক দিচ্ছে রাতের মধুর স্মৃতি। অনেক হঠাৎই পেছনে এসে জড়িয়ে ধরে। আজকে তুমি তো একদম বউয়ের মতো লাগতেছ। আইরিন এসে বলে, তাহলে বিয়ে করো না কেন? আয়ান ভাই শুনলে 1 মিনিটও সময় নেবে না গুলি করতে। তোমাকে গুলি করলে আমি নিজেও মরে যাব। এই কথা বলেই সে অনিকের গলায় ঠোঁট রাখে। কঠিন বাস্তবতার মাঝে দুজনের নরম শরীর জড়িয়ে ধরে। সকালের ভেতরেই দুইটা শরীর আবার উত্তাপে কাঁপতে থাকে। বিকাল। তোহফা ছাদে যায়। আকাশে মেঘ জমেছে, কিন্তু সে চায় একা থাকতে। আয়ানের ছোঁয়ার পর থেকে তার মনটা কেমন যেন অস্থির। একদিকে ভয়, অন্যদিকে এক ধরনের আকর্ষণ। সে জানে কেউ তাকে এভাবে আগে কখনো ছুঁয়েও দেখেনি। এই প্রথম সে অনুভব করলো একজন পুরুষের গাঢ় চাহনি, বুকের ভেতরের অস্থিরতা, আর ঠোঁটের ভাষাহীন স্পর্শ। পেছনে থেকে আয়ানের কণ্ঠ, তুমি এলেই আমি জানি ছাদে আলো জমে। তোহফা চমকে দেখায়। আজ তার পরনে হালকা কমলা কামিজ, চুল খোলা, ঠোঁট শুকনো। সে কিছু বলে না, শুধু নিচু হয়ে দাঁড়ায়। আয়ান কাছে এসে বলে, ভয় পাচ্ছ এখনো? আপনি, আমি বুঝতে পারি না আপনি আসলে কি চান। তুমি, পুরোপুরি, শরীর মনের প্রতিটি ইঞ্চি। আপনি জানেন আমি এমন মেয়ে না।
আমি তো কখনো। তাই তো তোমাকে চাওয়ার লোভ আরো বেড়ে যায়। তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, আর আমি চাই সেই নিষ্পাপ উত্তরকে আমার করে নিতে। তোহফা চোখ বন্ধ করে, গলার আওয়াজ কাঁপছে। আপনি আপনি এমন কথা বলেন না। আয়ান ধীরে ধীরে তার গাল ছোঁয়। তুমি কি একটু চাইতে শিখুনি নিজের জন্য কিছু? তোহফা মাথায় নিচু করে বলে, আমি শুধু চেয়েছি ভালোবাসা, কারো ছায়া হয়ে বাঁচতে। আয়ান হেসে বলে, তাহলে এসো আমার ছায়ায়। কিন্তু জেনে রেখো, আমার ছায়ার ঠান্ডা না, অগ্নিগর্ভ। এই বলেই সে তোহফার ঠোঁটে ঠোঁট রেখে এবার একটু বেশি সময় ধরে। তোহফায় চোখ খুলে না, সে ঠোঁট সরিয়ে নেয় না। এই প্রথমবার সে নিজে আয়ানকে জড়িয়ে ধরে। রাত। ঘরে আয়ান শুয়ে আছে, চোখ বন্ধ, শরীর গরম। সে বিছানার পাশে রাখা সিগারেট ধরায় এক টান দিয়ে বলে, তোহফা, তুমি আমার ভিতরে ঢুকে গেছো। আমি কামনা করতাম, এখন আমি তোমাকে নিয়ে ভাবি। এটা ভয়ঙ্কর, এটা ভালোবাসা না, এটা আসক্তি। হঠাৎ তার ফোন বেজে ওঠে। অন্য প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠ, স্যার, নতুন কনসাইনমেন্ট পৌঁছে গেছে। কাল রাতে 100 কোটি টাকার ডিল। আপনি থাকবেন তো? আমি নিজেই দেখব। কথা কম, কাজ বেশি। আয়ান ঠান্ডা গলায় বলে। আয়ান মাহমুদ একদিকে ভালোবাসায় আসক্ত, অন্যদিকে ভয়ঙ্কর এক গডফাদার। তোহফা নিজের ঘরে বসে আয়ানকে নিয়ে ভাবছে। তার শরীর কাঁপে, মনে এক ধরনের পাপবোধ। সে আয়ানকে ছুঁতে চায়, আবার ভয় পায়। সে জানে না আয়ান তাকে ভালোবাসে কিনা, শুধু কামনা করে, নাকি সেটা আসলেও ভালোবাসা। সে আয়ানের নম্বরে একটা মেসেজ করে, আপনি আমাকে শুধু শরীরের জন্য চান? আয়ানের রিপ্লাই আসে, তোমার শরীর দিয়ে আমি শুরু করেছি, কিন্তু এখন তোমার নিঃশ্বাসও চাই। তুমি আমার নেশা। রাত গভীর। মাহমুদ বিলের ছাদের কোনায় বসে আয়ান একটা সিগারেট টানছিল। চারদিক নিস্তব্ধ, শুধু দূরের কুকুরের ডাক আর হালকা ঠান্ডা বাতাস। কিন্তু আয়ানের ভেতরের কোলাহল থেমে নেই। তার মনে একটা মেয়ের ছবি ঘুরে ফিরে আসছে, তোহফা। তোহফা এখন শুধু আর একটা মেয়ে না, সে একটা আবেশ হয়ে গেছে। আয়ানের শরীরের রক্তে, ঘামে, নিঃশ্বাসে মিশে থাকা নেশা। ওদিকে তোহফা নিজের বিছানায় চুপ করে শুয়ে আছে। সে ঘুমাতে পারছে না। আয়ানের ঠোঁট যখন তার ঠোঁট ছুঁয়েছিল, তার গলার ফিসফিস, তুমি আমার নেশা, এই বাক্যটা এখনো কেন বাজছে। সে নিজেকে আয়নার সামনে দাঁড় করায়। সে নিজের চোখে তাকিয়ে ভাবে, আমি কি সত্যিই ওর মতো একজন পুরুষের যোগ্য? আমি তো কোনোদিন এসব কল্পনাও করিনি, অথচ আজ আমার সমস্ত শরীর তার ছোঁয়ার অপেক্ষায়। তার বুকের ওপর হাত রাখে। আস্তে আস্তে হাতটা নিচের দিকে চলে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। সে আয়ানের হাত কল্পনা করে। আয়ানের গলার গরম নিঃশ্বাস, আর তার গভীর চোখে চাহনি। তাকেও তো একটা সময় নিজেকে আয়ানের করে দিতে হবে। সে জানে, আয়ান শুধু চুমুতে থেমে যাবে না। একদিন তার শরীরের প্রতিটি কোনো আয়ানের হবে। সে নিজেও জানে, সে আর পিছু হতে পারবে না। পরদিন দুপুর। আয়ান ঘরে বসে কাজ করছিল। হঠাৎ দরজায় টোকা। আপনি ব্যস্ত? নরম কণ্ঠ, তোহফা। না, এসো। আয়ান তাকায়। তোহফা হালকা নীল কামিজ পরে, চোখে সরলতা, মুখে একটু ভয়। সে আস্তে দরজা বন্ধ করে ধরে ঢুকে। আপনি কাল রাতে যে মেসেজ পাঠালেন, আমি আপনাকে ভয় পাই না আর। আয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে তার কাছে আসে। তুমি কি এখন নিজেকে আমার করতে প্রস্তুত? আমি জানি না, তবে আমি পালাতে চাই না আর। এই বলেই তোহফা চোখ নিচু করে। আয়ান তার মুখের কাছে মুখ এনে বলে, তুমি নিজে এসেছো, এর মানে তুমি চাও। এই বলেই আয়ান তোহফার ঠোঁটে চুমু খায়। এবার আরো গভীর, আরো তীব্র, আরো দাবিদার। তোহফার শরীর কাঁপতে থাকে। সে নিজেই আয়ানের ঘাড়ে হাত রাখে। তার ঠোঁট এবার সাড়া দেয়। শরীরের মনের মধ্যে আর কোনো বাধা থাকে না। বিছানার দিকে আয়ান ধীরে তোহফাকে নিয়ে যায়।
তার গায়ে হাত রাখে। তোমার এই কোমল শরীর আমি ছিঁড়ে ফেলতে চাই না, বরং গলে যেতে চাই। এই বলেই সে তোহফার কাঁধে চুমু খায়, তারপর ঘাড়ে, তারপর বুকের মাঝখানে। তোহফা ঠোঁট কামড়ে ধরে। সে চোখ বন্ধ করে ফেলে, নিজেকে আয়নের উপর ছেড়ে দেয়। তাদের মাঝে শুধুই নিঃশ্বাসের শব্দ, শরীরের ঘর্ষণ, আর মৃদু ক্রন্দনের মতো ভালোবাসা। আয়ানের হাত তোহফার পিঠে চলে যায়, ওড়না খুলে যায় এক টানে। তারপর ধীরে ধীরে কামিজের হুক। তোহফার বুকের উঁচু ঢেউগুলো একে একে উন্মুক্ত হয় আয়ানের সামনে। তুমি স্বর্গ। আয়ান ফিসফিস করে। তোহফা শুধু বলে, আপনি আমার সব। ঘণ্টাখানেক পরে তোহফা আয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। তার গায়ে এখনো হালকা কাঁপুনি, তবুও মুখে প্রশান্তি। আমি আপনাকে ভালোবাসি, সে বলে। ভালোবাসা? আমি তো এখনো তোমাকে পুরোপুরি ছুঁইনি। আয়ান এসে বলে, তবু আপনি আমার প্রথম স্পর্শ, আমার প্রথম সবকিছু। আয়ান তোহফার ঠোঁটে আবার চুমু দেয়। তোমাকে শুধু শরীরের জন্য চাইনি, এখন আমি তোমার আত্মা চাই। তোমার চোখের স্বপ্নগুলো, কান্নাগুলো, ঘুমের মাঝের কথাগুলো, সব আমার হবে। তোহফা চুপ করে থাকে। তার চোখে পানি চলে আসে, কিন্তু সেটা আনন্দের, আবেশের। সন্ধ্যায় আইরিন আয়ানের ঘরে এসে দেখে দরজা লাগানো। সে কিছু বোঝে, এসে চলে যায়। তার চোখে এক মিষ্টি জ্বালা। সে জানে, এবার শুধু সেই না, তোহফাও প্রেমে জড়িয়ে গেছে এক ভয়ঙ্কর কামনার রাজ্যে। রাত গভীর। ঘরে নিস্তব্ধতা। আয়ানের গলা ঘামা। বিছানার চাদরে অস্থির ভাঁজ। তোহফা তার পাশে ঘুমিয়ে, মুখে প্রশান্তির ছায়া। এই রাত, এই শরীর, এই সংস্পর্শ, সবকিছু যেন এক অচেনা রাজ্যের চাবি। তোহফার চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে বালিশে। তার বুকের ধুকপুক শব্দ এখনো হালকা করে শোনা যাচ্ছে। আয়ান তার দিকে তাকিয়ে আছে গভীরভাবে। হঠাৎই নিজের বুকের মধ্যে একরকম অস্বস্তি অনুভব করে। সে কি তোহফাকে ভালোবেসে ফেলেছে, নাকি এই প্রেমের পেছনে লুকিয়ে আছে শুধুই শরীরের ক্ষুধা? ভোরবেলা তোহফা আয়ানের গলা জড়িয়ে ঘুম ভাঙায়। আপনি না থাকলে আমি এখন এক মুহূর্ত বাঁচতে পারি না। তোমাকে আমি ছেড়ে যাব না, যতক্ষণ আমার শরীরে রক্ত আছে। এই কথার মাঝেও আয়ানের কণ্ঠে ছিল এক ধরনের অজানা বিষণ্ণতা। সেই সন্ধ্যায় আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। গাড়িতে বসেই সে মোবাইল নিয়ে মেসেজ পড়ে। গোপন মাফিয়া গ্রুপের কোডের বার্তা। জি পয়েন্ট ডিল ফাইনাল। আজ রাত 11টায় আগারগাঁও। সতর্ক থাকুন, র্যাবের লোক ঢুকেছে সিস্টেমে। আয়ান নিজের ঠোঁট কামড়ে ধরে। তোহফা আর তার দুনিয়া, দুইটা আলাদা জগৎ। কিন্তু দুটো একসাথে নিয়ে যাওয়া কি সম্ভব? অনিকের রুম। আইরিন এসে একরাশ রাগ নিয়ে বসে। তুই তো শুধু আয়ান ভাইয়ের দুনিয়া ব্যস্ত। আমি তো তোর কাছে কিছু না। অনিক আইরিনকে কাছে টেনে নিয়ে বলে, তুই আমার কাছে অনেক কিছু। আয়ান ভাইয়ের কাছেও তুই দুনিয়ার সব থেকে প্রিয় মানুষ। তবু তুই তো আমায় সময় দিস না। দেই, এই নে সময়। এই বলেই অনিক আইরিন দিয়ে চুমু খায়, গভীর, কুন্দল ছুঁয়ে যাওয়া স্পর্শ। আইরিন তার বুকের সঙ্গে নিজেকে সঁপে দেয়। আরও একবার শরীরের রাজ্যে হারিয়ে যায় তারা। রাত 11টা। আগারগাঁও। আয়ান কালো হুডি পরে, মুখে মাস্ক। তার সাথে তিনজন ছায়ের মতো সশস্ত্র সঙ্গী। ডিলটা বড়, পাচার করা 20 কেজি হেরোইন, বিদেশে যাবে সিঙ্গাপুর হয়ে। কিন্তু আজকের রাতটা অদ্ভুত অস্থির। একসময় হঠাৎ চারপাশ আলোয় ঝলসে ওঠে। র্যাব। কারণ নড়াচড়া করা চলবে না। আয়ানের লোকজন পালাতে চেষ্টা করে। গুলির শব্দ, দৌড়ঝাঁপ, এক আতঙ্কের রাত। আয়ান গুলি চালায়, ঠান্ডা মাথায়, নিখুঁত নিশানা। একজন র্যাব অফিসারকে গুলি করে সে পালায়। শেষ পর্যন্ত নিজের সেফ হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। ভোরের আলো। তোহফা ভয় পেয়ে উঠে পড়ে বিছানা থেকে।
আয়ান সারা রাত বাসায় ফেরেনি। ফোন বন্ধ। তার বুকের ভেতর কাঁপতে থাকে। আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। সে কাঁদে পাগলের মতো। সেফ হাউজে আয়ান চুপচাপ বসে আছে। চোখ লাল, শরীর ক্লান্ত, কিন্তু সে ভাবছে তোহফার কথা। এই মেয়েটা যদি জানে আমি কি করি, আমার জীবনের কতটা অন্ধকার, কি ভয়ঙ্কর, সে কি তবুও আমায় ভালোবাসবে? সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় তোহফাকে তার জগৎ থেকে দূরে রাখবে। কারণ আয়ান জানে তার ভালোবাসা যদি সত্যি হয় তবে সে তোহফাকে বাঁচিয়ে রাখবে, নিজের নেশার আগুনে জ্বালিয়ে ফেলবে না। পরদিন দুপুর, তোহফা বারান্দায় দাঁড়িয়ে, চোখে অশ্রু। হঠাৎ পেছনে আয়ানের কণ্ঠ, আমি ফিরে এসেছি। তোহফা ছুটে আসে তার বুকের মধ্যে। আপনি এমন করেন না প্লিজ, আমি মরে যাচ্ছিলাম। আয়ান তার চুলে হাত রাখে, কিছু বলে না। তার ঠোঁট শুধু কানে ফিসফিস করে, তোমাকে ছেড়ে যাব না, কিন্তু আমার সীমারেখার ভেতরে এসো না। ওখানে শুধু আগুন, শুধু মৃত্যু। তোহফা চোখ তুলে বলে, আমি আগুনে পুড়েও আপনার হতে চাই। এই মুহূর্তে তাদের মাঝের ভালোবাসা, কামনা, ভয় সব মিলে গড়ে ওঠে এক গভীর সীমারেখা, যেখানে প্রেম মানে শুধু ফুল না, আছে রক্ত, মৃত্যু আর অন্ধকার। রাতের আকাশে চাঁদ নেই, কিন্তু শহর আলোকিত। শুধু মাহমুদ বিলের ভেতরে একটা অন্ধকার ছায়া নেমে এসেছে, আয়ানের চোখে, আয়ানের মুখে, আয়ানের মনে। সে আবার যেন হয়ে উঠেছে সেই রক্তভেজা জগতের হেড, দ্য ঘোস্ট অফ আন্ডারওয়ার্ল্ড। তবে এবার তার ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করছে। একদিকে জ্ঞান, অপরাধ, টাকা, অপরদিকে তোহফার কোমল প্রেম, তার অসহায় মুখ, তার নির্ভরতা। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি ওর যোগ্য? আমি কি পারবো তোহফার সেই শান্ত জগতের অংশ হতে? সকালে, তোহফা হালকা নীল শাড়ি পরে বারান্দা দাঁড়িয়ে। সকালের রোদ তার ডাল ছুঁয়ে যাচ্ছে। সেই রোদে তার চুলগুলো ঝলমল করছে। আইরিন এসে পেছনে থেকে তোহফার ডালে হাত রাখে। ভাবি, আয়ান ভাই আজকাল কেমন যেন গম্ভীর হয়ে গেছে না? তোহফা মুচকি হেসে বলে, আমি জানি না, তবে উনি সারা রাত জেগে থাকেন, চোখ লাল থাকে, কিছু একটা লুকাচ্ছেন আমার থেকে। আইরিন চোখ টিপে বলে, আয়ান ভাই আর লুকাতে পারবে না। তোমার চোখ দুটো সব বলে দেয়। তোহফা চোখ নিচু করে, কিন্তু মনে মনে ভাবে, সত্যি আমি কি আয়ান মাহমুদের সব জানতে চাই? আমার সেই স্বপ্ন পুরুষরা কি সত্যিই রক্তের সাথে খেলে? ওদিকে আয়ান বসে আছে গোপন অফিসে। সামনে টেবিলে পড়ে আছে একটা খুনের ছবি, একজন ডিলার কে কে যেন কেটে ফেলে গেছে। ছবির নিচে একটা ছোট চিরকুট, তোমার রাজত্ব শেষের পথে, আয়ান মাহমুদ। তোমার ছায়া এখন তোমাকেই গ্রাস করবে। আর আয়ান মৃদু হাসে। আর মানে রাজীব। আগে একসময় তার রাইট হ্যান্ড ছিল, পরে বিশ্বাসঘাতকতা করে নিজের জ্ঞান তৈরি করেছে। এখন রাজীব আবার ফিরে এসেছে, শুধু মাফিয়ার খেলার জন্য না, বরং আয়ানকে ধ্বংস করতে। দুপুরে আয়ান বাসায় ফেরে। তোহফা তার জন্য খাবার নিয়ে আসে। আপনি কি এদের খেয়েছেন? না, আজ খেতে ইচ্ছে করছিল না। আপনার গায়ে ঘ্রাণ বদলে গেছে, কেমন একটা বারুদের গন্ধ। আয়ান থমকে যায়। তোহফা তার কাঁধে হাত রাখে। আপনি কিছু লুকাচ্ছেন। আমায় জানাতে পারেন না, আমি জানি। তবু আমি ভয় আছি, আপনি যদি একদিন হারিয়ে যান, আমি তো একদম একা হয়ে যাব। আয়ান তার দিকে তাকায়, চোখে কঠিন সিদ্ধান্তের ছাপ। সে তোহফার হাত ধরে বিছানায় বসিয়ে বলে, আজ রাতে আমি তোমাকে সব বলবো। আমার ছায়ের গল্প। রাত 9টা। তোহফা আয়ানের রুমে। আলো কমানো। আয়ান চুপচাপ জানালার পাশে বসে। তুমি জানো আমি কি করি তোহফা? তোহফা মাথা নাড়ে। আমি শুধু ব্যবসা করি না, আমি একটা গ্যাং চালাই। আমি অস্ত্র, ড্রাগস, খুন সবকিছুর সাথে জড়িত। এই শহরের অন্ধকার দুনিয়ার গড আমি।
তবে কেউ জানে না, এমনকি পুলিশও না। তোহফা স্তব্ধ, তার ঠোঁট কাঁপে, চোখে জল। আপনি আপনি এইসব কেন করছেন? কারণ আমি বাঁচতে চেয়েছি, আমার পরিবারকে বাঁচাতে চেয়েছি। এই জগতে জন্মেছি তো এখানেই বাঁচতে শিখেছি। তোহফা চুপ করে। তার মুখে কোনো ঘৃণা নেই, শুধু একরাশ ভয় আর প্রেম। সে ধীরে আয়ানের কাছে এসে বলে, আপনি যাই হন, আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি ছায়া হন, তবে আমি ছায়ার ভেতরেই আলো খুঁজে নেব। এই কথায় আয়ানের বুক ভার হয়ে আসে। সে তোহফাকে বুকে টেনে নেয়। তুমি পাগল মেয়ে, আমার ছায়ার মাঝে বাঁচতে চাও? আমি আগুন, তাহলে আমি আগুনে পুড়ে আপনার হতে চাই। এবার তারা একে অপরের ঠোঁটে চুমু খায়, লম্বা, গভীর, বৃষ্টির মতো নেমে আসে সে চুমু। তোহফা আয়ানকে বুকে জড়িয়ে ধরে, তার গলার চামড়ায় চুমু খায়। আয়ান তার গাল বেয়ে হাত চালিয়ে পিঠে নিয়ে যায়, জামার ভেতর ঢুকে পড়া হাত দুটো কোমরের নিচে নামতে থাকে। তোহফা আর বাধা দেয় না। সে যেন জানে, এই আগুনের মাঝেই তার ঠাঁই। আয়ানের ঠোঁট এবার তার বুকের ওপর। সে কাঁপে, শিউরে ওঠে, নিজেকে তুলে দেয় আয়ানের স্পর্শে। এই শরীরের আত্মা মিলিয়ে তারা একে অপরের হতে থাকে। এক গভীর রাতের পর ছায়ার মাঝে প্রেমের আলোর জন্ম হয়। রাত 3টা। তোহফার নগ্ন শরীর আয়ানের বুকে এলিয়ে আছে। তার নিঃশ্বাসটা ছুঁয়ে যাচ্ছে ভারী করে। আয়ান চোখ বন্ধ করে শুধু অনুভব করছে তাকে। এই মেয়েটা এখন তার একমাত্র শান্তি। কিন্তু বাইরে এক অশান্তি ছায়া ঘন হয়ে আসে। রাজীব, প্রাক্তন সঙ্গী, এখন শত্রু, একটা বড় আঘাত দিতে যাচ্ছে। তাকে থামাতে না পারলে শুধু আয়ান না, তোহফাও হারিয়ে যাবে। সকালে মাহমুদ ভিলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অনেক 3জন লোক নিয়ে বাড়ির চারপাশে পাহারা বসিয়েছে। আইরিন বেডরুমে এসে অনিকের কাঁধে হাত রাখে। তুই এত সিরিয়াস কেন আজকাল? তোর জন্য, আইরিন। কিছু একটা হতে যাচ্ছে। আমি আয়ান ভাইয়ের চোখে দেখেছি, ভয় লুকিয়ে আছে। আইরিন অনিকের ঠোঁটে চুমু দিয়ে বলে, যত ভয় আসুক, আমি তোদের কারো পাশে বাঁচব না। অনিকের চোখ লাল হয়ে ওঠে। সে জানে, এই ভালোবাসার দুনিয়া আর বেশি দিন নিরাপদ থাকবে না। অন্যদিকে আয়ান তার গোপন অস্ত্রাগারে ঢোকে। দেয়ালের পেছনে লুকানো সেই কংক্রিট রুম। রুমের চারপাশে স্নাইপার, সেমি অটোমেটিক, হ্যান্ড গ্রেনেড, সব সাজানো। মাঝখানে রাজীবের একটা ছবি, লাল কালি দিয়ে গোল করে ঘেরা। এই লোকটাই এখন ভয়ঙ্কর। তাকে থামাতে না পারলে তোহফার গায়ে হাত পড়বে, এটা আয়ান কল্পনাও করতে পারে না। সে ফোন তুলে কোড পাঠায়, আর এর হাইডআউট ট্রেস করো। লোক পাঠাও, প্রয়োজনীয় ওকে লাইভ ধরে নিয়ে এসো। রাত। তোহফা আয়ানের জন্য নরম জামা নিয়ে আসে। আপনি কি আবার কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। তোহফা আয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় রেখে কিছু করতে যাবেন না। আমি চাই না আবার আপনি রক্ত নিয়ে ফিরুন। আয়ান হালকা হেসে বলে, রক্ত এড়ানো আমার পেশায় সম্ভব না। তবে তোমার রক্ত, তোমার এক বিন্দু আচরও যদি কেউ দেয়, আমি তাকে পুড়িয়ে ছাই করে ফেলবো। তোহফা তার হাতে হাত রাখে। তবে আমিও আগুনে নামতে রাজি। সেই মুহূর্তে হঠাৎ গুলি, একটা জানালা ভেঙে পড়ে দেয়। এক স্নাইপারের গুলি ঘরের ভেতরে ঢুকে গেছি। আয়ান সঙ্গে সঙ্গে তোহফাকে মেঝেতে ফেলে দেয়। ডাউন, ডাউন। অনেক ছুটে আসে, নিরাপত্তার লোকজন চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা গুলি এবার ভেতরের একটা দরজায় লেগে পড়ে। সন্দেহ নেই, রাজীবের লোক এসে গেছে। একটা ভয়ঙ্কর গেম শুরু হয়েছে। কেউ তোহফাকে চাইছে, নয়তো আয়ানকে ধ্বংস করতে চাইছে। আয়ান ছুটে যায় রুমের নিচের দিকে, যেখানে একটা গোপন চ্যানেল আছে। তোহফাকে ধরে সে নিচে নামায়। তোমাকে এখনই এখান থেকে বের করতেই হবে। না, আমি যাব না। আমি তোমার সাথে থাকতে চাই। চুপ। তোকে কিছু হলে আমি পাগল হয়ে যাব। আয়ানের চোখে তখন ভয়, প্রেম, রাগ, সব একসাথে।
সে তোহফার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার প্রাণ, কিন্তু এখন আমার অস্ত্র হতে দাও। আয়ান স্নাইপার কাঁধে তুলে বাইরে বেরোয়। এইখানেই তার আসল রূপ, মাস্টার কিলার। তার চোখে এখন মৃত্যু। সে জানে যেই আসছে তারা পেশাদার, কিন্তু সে জানে তার থেকে ভয়ঙ্কর কে নেই। বাড়ির পাশের খালি মাঠ। আয়ান অন্ধকারে বসে স্নাইপার তাক করে। সামনে তিনজন লোক, কালো পোশাক, মুখ ঢাকা। একজন চিৎকার করে বলে, তোহফাকে আমাদের দিয়ে দাও আয়ান। তুই যা করেছিস তার বদলা নেব আমরা। আয়ান উত্তর দেয় না। সে শুধু নিশানা নেয় টাকাওয়ালার কপালে গুলি। এক সেকেন্ডেই ছিটকে পড়ে লোকটা। বাকি দুজন পালানোর চেষ্টা করে, কিন্তু আয়ান দৌড়ে গিয়ে একজনকে গুলি করে পায়ের নিচে ফেলে। আরেকজনকে ঘাড় ধরে গাছের সঙ্গে ঠুকে রক্তাক্ত করে ফেলে। তোমার বসকে? লোকটা কেঁপে কেঁপে বলে। রাজীব, ও বলেছে তোহফাকে আনতে। ও চায় তোমার দুর্বল জায়গায় আঘাত করতে। ঘটনা এখানেই থেমে থাকে না। বাড়ির ভিতরে তোহফা তখন ভয়ের অস্থিরতায় কাঁদছে। আইরিন দেখে জড়িয়ে ধরে। ভয় পাই না তোহফা, ভাবি আয়ান ভাইয়ের সাথে আমরা আছি। তোহফা চোখ মুছে বলে, আমি শুধু চাই উনি ফিরে আসুন সুস্থভাবে। এই মুহূর্তে আয়ান ফিরে আসে, রক্তে ভেজা, চোখে আগুন। সে এসে তোহফার সামনে বসে পড়ে। তোমার জন্য আমি আবার একজনকে মেরে ফেললাম। আমি আর পারছি না তোহফা। তোমার মতো সুন্দর মেয়েটা আমার জীবনে কেন এলে বলো তো? তোহফা তাকে জড়িয়ে ধরে। কারণ আমি শুধু তোমার, তোমার ছায়ার মধ্যে আলো হয়ে থাকতে চাই। রাত গভীর, কিন্তু আয়ানের চোখে ঘুম নেই। বারান্দায় দাঁড়িয়ে সে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া ছেড়ে দিচ্ছে। আকাশে চাঁদ নেই, কিন্তু তার হৃদয়ের ভিতরটা তার থেকে অন্ধকার। তোহফা তখন বিছানায় আয়ানের জামা গায়ে দিয়ে ঘুমাতে গিয়েছিল, কিন্তু আয়ানের শরীরের গন্ধে এসে নিজেকে হারিয়ে ফেলে। বালিশে মুখ গুজে একটা দীর্ঘশ্বাস নেয়। এই মানুষটার ছায়াতেই আমি ডুবে যেতে চাই। সকালে তোহফা আয়ানকে এক কাপ কফি দেয়। আপনার গায়ে রক্তের গন্ধ। আপনি কিছু না বললেও আমি বুঝি। আয়ান কফিতে চুমুক দিয়ে বলে, তোমাকে আমি সাদা ফুলের মতোই রাখতে চাই। আমার রক্তমাখা হাতে তোমার শরীর ছোঁয়া পাপ বলে মনে হয়। তোহফা মুচকি হেসে তার হাতে হাত রাখে। পাপ হলে আমি সেই পাপেই নিজেকে সমর্পণ করতে চাই। আয়ান তার ঠোঁটে ঠোঁট রেখে বলে, তোমার মতো মেয়ে এই দুনিয়ার অন্ধকারে একমাত্র আলো। আমি তোমার সবকিছু চাই তোহফা। সেই রাতে আয়ান তোহফাকে তুলে নিয়ে বিছানায় রাখে। ধীরে ধীরে তার গায়ের কাপড় খোলে। চোখ দিয়ে চুমু খেতে খেতে বুক পর্যন্ত নামে। তোহফা তখন কাঁপছে, শিউরে উঠছে, শরীর তার কথা বলছে, চোখে ভাষা নেই। আয়ানের শরীরের গরমপনা তোহফার ভিতরে প্রেম লিপসাকে উস্কে দিচ্ছে। তারা যেন একে অপরের তৃষ্ণা। জামা কাপড়ের সব বাধা ভেঙে দুজন মিশে যায়। জন্ম নেয় এক গভীর, তীব্র, রক্তের নেশায় মাতার প্রেম। তাদের ঘামে ভিজে ওঠা গায়ে, বিছানার চাদরে, শব্দহীন দীর্ঘশ্বাসে ভরে ওঠে সেই রাত। পরদিন আয়ান উঠে দেখে দরজার নিচে একটা খাম। ভেতরে লেখা, তোহফার একটা ছবি আমার হাতে। ওর মুখে ছুরি চেপে ধরেছি। আয়ান মাহমুদ, রক্ত না দিলে ভালোবাসা টিকবে না। আর ফটোতে তোহফার একটা শপিং মলের ছবি, গোপনে তোলা। ছবির কোণে লাল চিহ্ন, রক্তের ছিটে। আয়ানের শরীর জমে যায়। সে বোঝে রাজীব আর লুকিয়ে নেই। অনিক তার সাথে বসে বলে, ভাই, রাজীব আমাদের সামনে খেলতে চাইছে। ওর টার্গেট তুমি না তোহফা। কারণ ও জানে তুমি দুর্বল ওর জন্য। আয়ান গম্ভীর গলায় বলে, ও যদি এক বিন্দু তোহফার চুল ছোঁয়, আমি ওর রক্তে গোসল করব। তোহফা তখন আয়ানের রুমে আয়ানকে খুঁজে পাচ্ছে না। আয়ান তাকে কিছু বলেনি আজ। তার বুক ধক ধক করছে। হঠাৎ সে দেখতে পায় আয়ানের ডেস্কে খোলা খামার ছবিটা। ছবিতে নিজের ছবি দেখে তোহফার গলা শুকিয়ে যায়। আমার জন্য ও সবকিছু করছে। সে আয়ানকে খুঁজতে বেরোয়। সন্ধ্যায় আয়ান একা বেরিয়ে যায় এক পুরনো গুদামে।
ওখানেই রাজীবের লোকজন আসবে একটা ডিল করার ছল করে। আয়ান অপেক্ষা করছে, হাতে স্নাইপার, কোমরে পিস্তল। এতক্ষণে দেখা যায় রাজীব নিজেই আসছে, পাশে দুজন দেহরক্ষী। রাজীব এসে বলে, তোর চোখে এখন ভয় দেখি আয়ান। যার বুকের মধ্যে রক্ত আছে সে প্রেম করতে গেলেই দুর্বল হয়ে পড়ে। আয়ান ঠান্ডা গলায় বলে, আমার বুকের রক্ত যদি তোহফার জন্য ঝরে, আমি সেটাকেই গর্ব মনে করব। রাজীব জবাব দেয়, তাহলে শোন, আমি তোহফাকে চাই। তোর সব শেষ হয়ে যাবে যদি আমাকে বাধা দিস। পরক্ষণেই গুলি। রাজীবের এক দেহরক্ষী পড়ে যায়, আয়ানের নিখুঁত শট। রাজীব পালাতে চায় কিন্তু আয়ান তাকে ধরে ফেলে। ঘুষি, লাথি, গুলির ভয়ঙ্কর প্রতিধ্বনি। একদিকে প্রেম, আরেকদিকে প্রতিশোধ। রাজীব কাঁদতে কাঁদতে বলে, তোকে কিছু করতে পারিনি, কিন্তু ওকে তো ভয় দেখাতে পেরেছি। আয়ান তখনই আরেকটা গুলি চালিয়ে তার হাঁটু ভেঙে দেয়। তুই বুঝবি না, তোহফা আমার প্রেম না, সে আমার প্রার্থনা। তাকে ভয় দেখালে ঈশ্বরকেই অপমান করিস। শেষ দৃশ্য। রক্তাক্ত রাজীব পড়ে আছে। আয়ান মুঠোফোনে কল করে বলে, তোহফার জন্য একটা বডিগার্ড টিম লাগাও। তাকে আজ রাত থেকে এক মুহূর্তের জন্য একা রাখা যাবে না। তারপর আয়ান গাড়িতে উঠে ফোনে তোহফাকে কল দেয়। রাত 2টা। ঘরে আলো নিভে গেছে, চারদিকে নিস্তব্ধতা। কিন্তু তীব্র এক নিঃশ্বাসে ভরে উঠছে আয়ানের রুম। তোহফা আয়ানের বুকে এলিয়ে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছে বিছানায়। ঘামে ভেজা তার বুক। আর আয়ান নিচু গলায় ফিসফিস করে বলছে, তুমি আমার সবচেয়ে অন্ধকার বাসনাকে আলোকিত করো তোহফা। কয়েক ঘন্টা আগেও এতটা গভীর ছিল না সবকিছু। আয়ান রাজীবের আঘাত সামলে ফিরেছে। আর তোহফা অপেক্ষা করছিল তার চেনা মানুষটাকে আবার নিজের করে পেতে। আয়ান যখন ঘরে ঢোকে, তোহফা ছুটে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আপনি কেমন আছেন? আবার কোথাও আঘাত লাগেনি তো? আয়ান হেসে বলে, তোমার গন্ধেই এখন শান্তি পাই। সে তোহফার কপালে চুমু দেয়। তারপর আলতো করে ঠোঁটে ঠোঁট রেখে বলে, তোমার জন্য আমি মরতে রাজি। সেই রাত শুরু হয় ভালোবাসা আর শরীরের মিলন দিয়ে। আয়ানের চুলে হাত বুলিয়ে তোহফা ফিসফিস করে, আজ আপনি আমায় থামাবেন না, আজ আমি পুরোপুরি আপনার হতে চাই। আয়ান অবাক হয়। এই মেয়েটি এত সংবেদনশীল, এত লাজুক। কিন্তু আজ চোখে এক রকমের দাহ। সে তোহফার থুতনিতে হাত রেখে বলে, তুমি জানো না তুমি কি চাচ্ছ? তোহফা জবাব দেয়, আমি শুধু জানি আপনাকে ছাড়া আমি কিছুই না। বিছানার চাদরে আর শব্দের প্রাচুর্যে হারিয়ে যায় তারা। আয়ান ধীরে ধীরে তোহফার জামার বোতাম খুলে দেয়। তোহফার চোখ বন্ধ, শরীর নিঃশ্বাসে কাঁপছে। আয়ান নিচু গলায় বলে, তোমার প্রতিটা অংশ আমি নিজের করে নিতে চাই। সে তোহফার গলায় চুমু খায়। তারপর বুকে, পেটে, নাভির চারপাশে। চুমু আর কামড়ের মিশেলে এক নতুন জগৎ খুলে যায়। তোহফার ঠোঁট কেঁপে উঠে, আপনি কি শুধু শরীর চান? আয়ান উত্তর দেয়, তোমার শরীর তো আমার হৃদয়ের দরজা। আমি দুটোই চাই, প্রেম আর বাসনা। তোহফা তার বাহুতে জড়িয়ে ধরে। এই মানুষটা তার স্বপ্ন নয়, তার পূজা। ভোরের দিকে তোহফা আয়ানের বুকে মাথা রেখে বলে, আপনার জীবনের সব অন্ধকার আমি জানতে চাই। আয়ান চুপ। তার চোখে এখন ভয়ের ছায়া। তুমি প্রস্তুত না তোহফা? আমি এখন শুধু প্রেমে না, আমি আপনার যন্ত্রণা ভাগ করতে চাই। আয়ান উঠে বসে। তার চোখে এক অজানা আগুন। আমার বাবা যখন মারা যান আমি তখন 15। গার্মেন্ট ছিল ফাঁকা। মাফিয়ারা এসে আমার মা বোনকে ধর্ষণের হুমকি দেয়। আমি তখনই প্রথম একজনকে ছুরি দিয়ে হত্যা করি। তোহফার চোখ কেঁপে ওঠে। আপনি? হ্যাঁ, আমি রক্তের পথ খুঁজি। আমার হাত রক্তে রাঙা তোহফা। তুমি কি এখনো আমার পাশে থাকবে? তোহফা কাছে এসে তার গালে চুমু দিয়ে বলে, আপনি আমার নায়ক না, আপনি আমার জীবন।
আমি সেই অন্ধকারে থাকবো যেখানে কেউ থাকে না। সেই মুহূর্তে দরজায় টোকা। আইরিন দাঁড়িয়ে আছে, কাঁপছে। ভাইয়া, অনিক ভাই নিখোঁজ। আয়ানের চোখ বিস্ফারিত। কি বলছিস? সে আজ সকালে বেরিয়ে গেছে, এখনো ফিরেনি। ফোন বন্ধ। আমি ভয় পাচ্ছি। তোহফা পাশে দাঁড়ায়। রাজীব কি? আয়ান দাঁতে দাঁত চেপে বলে, এই খেলাটা এবার শেষ করতে হবে। এক রাত, দুই প্রান্ত, প্রেম ও প্রতিশোধ। আয়ান জানে তার আর পিছু হটার উপায় নেই। তোহফা এখন শুধু প্রেমিকা নয়, তার দুর্বলতা। আর সেই দুর্বলতাকে কেউ ব্যবহার করলে সে মানুষ থাকছে না। ভোর 5টা। ঢাকা শহর তখনও ঘুমে। কিন্তু আয়ান মাহমুদের রক্ত যেন ফুটছে। সেই মুহূর্তে ঘরে শুধু টেবিলের উপর ছড়িয়ে থাকা ম্যাপ, ল্যাপটপ স্ক্রিনে সিসিটিভি ফুটেজ, আর আয়ানের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকা। আইরিন এক কোণে বসে যাচ্ছে। তোহফা তার কাঁধে হাত রেখে বলল, আপু, চিন্তা করো না। অনিক ভাই ঠিক ফিরে আসবে। আয়ান তাকিয়ে বলল, ও ফিরে আসবে না, আমি ওকে নিয়ে আসবো। কারো বাঁচার সুযোগ নেই যদি অনিকের গায়ে হাত পড়ে থাকে। 5 ঘন্টা আগে, রাত 12টা। অনিক একা বের হয়েছিল আয়ানের কথা মতো এক পুরনো সূত্রের সাথে দেখা করতে। কিন্তু সে আর ফেরেনি। সিসিটিভি ফুটেজ দেখা গেল, একটা কালো মাইক্রোবাস তার রাস্তা আটকে দাঁড়ায়। তারপর দুইজন মুখরাকা লোক বেরিয়ে দেখে তুলে নিয়ে যায়। তোহফা ভিডিও দেখে শিউরে ওঠে। তারা কি রাজবের লোক? আয়ান ঠান্ডা গলায় বলে, এই শহরে কাউকে চেনা যায় না। কিন্তু আজ আমি তাদের সব মুখ চেনাব। 1 ঘন্টা পর আয়ান তার গোপন আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। তার ডান হাত মুরাদিসে জানায়, ভাই, ওদের এক সেফ হাউস লোকেশন পাওয়া গেছে। পুরান ঢাকার একটা গুদামঘর। আয়ান এক মুহূর্ত দেরি না করে বলে, লড়াইয়ের সময় এসেছে। অনিক আমার ভাইয়ের মতো। ওর একটা চুলোকে নষ্ট করলে আমি তার হাড়গোড় গুড়িয়ে দেব। অন্যদিকে অনিক, চোখে কালো কাপড় বাঁধা, হাত পেছনে বাঁধা। সে বুঝতে পারছে তার আশেপাশে কয়েকজন লোক। একটা ঠান্ডা কণ্ঠ বলে, তুই আয়ানের সবচেয়ে কাছের মানুষ, তাই তোকে ব্যবহার করা হবে। ও আসবে, আর তখনই আমরা ওকে মাটিতে নামিয়ে আনবো। অনিক দাঁতে দাঁত চেপে বলে, তোমরা যা পারো করো। আয়ান আসলে কেউ বাঁচবে না। রাত 10টা। পুরান ঢাকা। আয়ান পুরো টিম নিয়ে হাজির। সাথে তোহফা আছে। সে যেতে চায়নি কিন্তু আয়ান ঠেকাতে পারেনি। আমি আপনার পাশে থাকবো, আপনি যাই করেন না কেন। আয়ান দেখে জড়িয়ে ধরে বলেছিল, আজকের রাত আমাদের জন্য একটা নতুন দাগ কাটবে তোহফা। হয় আমরা বিজয়ী হব, নয় হারিয়ে যাব। অপারেশন শুরু। গুদামের দরজায় দাঁড়িয়ে আয়ান এয়ারপিসে বলে, মুরাদ, ডান পাশ। সাব্বির, বাম। আমি মাঝখান দিয়ে ঢুকবো। কাউকে গুলি করতে দেরি করো না। ভেতরে রাজীবের লোকজন গার্ড দিচ্ছে। আয়ান দরজায় কিক নেড়ে ঢুকে পড়ে। গুলির শব্দ, চারপাশে আতঙ্ক। আয়ানের চোখে আগুন। সে কাউকে একবারও না থেমে গুলি করছে। তার কণ্ঠ গর্জে ওঠে, অনিকে ছাড়ো, নয়তো এইখানে তোমাদের কবর বানাবো। ভেতরের ঘরে অনিক পড়ে আছে, চোখে কালো কাপড়, শরীরে আঘাত। তোহফা ততক্ষণে পেছনে দিয়ে ঢুকে পড়ে। সে অনিককে ছুঁয়ে কাঁপতে থাকে। ভাইয়া, ভাইয়া। চোখ খোলেন। আয়ান এসে তার বাঁধন খুলে দেয়। অনেক কষ্টে চোখ মেলে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে। ভাই, তুমি এসেছ। ভাই তো কখনো হারায় না অনিক। আমরা একসাথে ফিরবো। ঠিক তখনই রাজীব পেছনে থেকে গুলি ছোড়ে তোহফার দিকে। আয়ান ঝাঁপিয়ে পড়ে নিজের শরীরে গুলি খায়। রক্ত। তোহফার গায়ে ছিটকে পড়ে। সে চিৎকার করে উঠে, আয়ান। আয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে, কিন্তু হাতে পিস্তল তোলা। সে রাজীবকে সরাসরি কপালে গুলি করে দেয়। 1 সেকেন্ড,
তারপর রাজীব নিথর। আয়ান মাটিতে পড়ে যাচ্ছে, তোহফা তাকে জড়িয়ে ধরে। আপনি কিছু বলবেন না, আপনি কিছু হবে না, প্লিজ। আয়ান ফিসফিস করে, তোমার চোখে আমি বাঁচতে চাই, এই অন্ধকার থেকে বেরিয়ে। আমাকে ভালোবাসো তোহফা। তোহফা কান্না ভেজা গলায় বলে, ভালোবাসি, জানের থেকেও বেশি। আয়ান হালকা হাসে, তাহলে মরার সময় এসে মরবো। এরপর অ্যাম্বুলেন্স। আইরিন এসে ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে অজ্ঞান হয়ে যায়। অনেক কষ্টে আয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে, বুকে গুলি লেগেছে, অবস্থা সংকটাপন্ন। রাতটা পার হলে বুঝবো। তোহফা হাসপাতালের বাইরে বসে থাকে। চোখে ঘুম নেই, মুখে কেবল দোয়া। আল্লাহ, ওকে ফিরিয়ে দিন। ওর গায়ে রক্ত থাকুক, তবু প্রাণটা কাটবেন না। সার্জারি শেষে ডাক্তার বেরিয়ে এসে বলে, গুলি বের করা গেছে, এখন 48 ঘন্টা অবজারভেশনে থাকবে। তোহফা একটুখানি হাসে। তারপর আয়ানের পাশে গিয়ে বসে তার হাত ধরে বলে, আপনি যদি না থাকেন আমি বাঁচব না। এবার আপনি শুধু মাফিয়ার হেড না, আমার হৃদয়ের রাজা। রাত 11টা। বৃষ্টির শব্দে ভরে আছে শহর। হাসপাতালের জানালা দিয়ে কাচ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তোহফা আয়ানের পাশে বসে তার হাত ধরে রাখছে। আয়ান এখনো ঘুমন্ত। ডাক্তার বলেছে জ্ঞান ফিরে আসতে সময় লাগবে। কিন্তু এই সময় আরেক জায়গায় নতুন এক আবেশ জেগে উঠছে, আইরিন ও অনিকের ভেতর। আয়নদের বাসা, আইরিনের ঘর। অনেক চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছে। সে জানে আইরিন ভালো থাকার ভান করলেও ভেতরটা পুড়ে যাচ্ছে। একটু সাহস করে দরজায় টোকা দেয়। আইরিন। আমি অনিক। কোনো উত্তর নেই। সে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে। আইরিন বিছানার এক কোণে বসে, চাদর গায়ে জড়ানো। চোখ লাল, মুখটা ফ্যাকাশে। তুই এখানে কেন? কণ্ঠ ঠান্ডা কিন্তু কাঁপা। অনিক এগিয়ে এসে বলে, তুই জানিস না তোর জন্য আমার বুকটা ছেড়ে গেছে। আইরিন এক ঝলক তাকিয়ে বলে, ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তোকে হয়তো আর কোনোদিন পাবো না। অনিক কাছে এসে বসে। তার হাত আইরিনের কাঁধে। আমি মরতে পারি, কিন্তু তোকে ফেলে যেতে পারি না। আইরিন হঠাৎ করে অনিকের বুকে মুখ গুজে ফেলে। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। অনিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথমবার তারা এত কাছাকাছি। চোখের জল গলে যায় শ্বাসের উত্তাপে। অনিকের ঠোঁট আইরিনের কপালে স্পর্শ করে। তখনই আইরিন ফিসফিস করে বলে, তুই শুধু আমাকে চুমু দিবি না অনিক, আজ আমি তোকে চাই সম্পূর্ণভাবে। অনিক হতবাক। আইরিন, তুই জানিস কি বলছিস? আইরিন অনিকের গলা জড়িয়ে ধরে। তুই যদি আজ চলে যাস আবার, যদি হারিয়ে যাস, তাহলে আমি সারা জীবন এই বাসনায় পড়ব। আজ তুই আমাকে থামাস না। তারপর ধীরে ধীরে চাদরটা পড়ে যায়। আইরিনের শরীরের উপর বৃষ্টির ছায়া পড়ে জানালা দিয়ে। তার শরীর কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই, আছে ভালোবাসার সাহস। অনিক নিজের দম আটকে রাখতে পারে না। সে আইরিনকে বুকের মাঝে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তার ঠোঁট আইরিনের ঠোঁটে এসে মিশে যায়, গভীর, উষ্ণ, তীব্র চুম্বনে। রাতের বুকে শরীরের প্রেম মিশে যায় এক আত্মায়। নিঃশব্দ কান্না, নিঃশ্বাসের গর্জন, আর প্রতিটি চুম্বনে লেখা হচ্ছে সাহসী প্রেমের কাব্য। তুই কি আমার হবে সারা জীবন? আইরিন ফিসফিস করে বলে, আমি তো তোকে আজ থেকে বরণ করে নিলাম, শরীর দিয়ে, মন দিয়ে। অনিক তার বুকের উপর মাথা রেখে বলে, আমি তোকে বিয়ে করব। আয়ান রায় জেগে উঠুক, আমি নিজে বলবো, এই মেয়েকে আমি জীবনসঙ্গী হিসেবে চাই। একদিকে প্রেমিকার তীব্র কামনা আর প্রেমের সুর। আরেকদিকে হাসপাতালের ধরে তোহফার হাতের আলতো ছোঁয়ায় জেগে ওঠে আয়ান। চোখ খুলতেই দেখতে পায় তোহফা চোখ বন্ধ করে তার হাত চুমু দিচ্ছে। একটা শান্ত হাসি খেলে দেয় আয়ানের ঠোঁটে। সে খুব আস্তে ফিসফিস করে, তুমি এখনো আছো? তোহফা অবাক হয়ে চমকে তাকায়। আপনি জেগে উঠেছেন? আয়ান হালকা হাসে।
তোমার ভালোবাসার ছোঁয়া না থাকলে বোধহয় ফিরে আসতাম না। তোহফা হেসে কাঁদে। আপনি আমাকে ছাড়া আর কোথাও যাবেন না, এই প্রতিশ্রুতি দিন। আয়ান তার কপালে চুমু দিয়ে বলে, তোমার শরীরের হৃদয় দুটোই আমার, আর এখন থেকে আমিও শুধু তোমার, চিরকাল। আয়নাদের বাসায় সকালে সকলে ফিরে এসেছে। আয়ন বসে আছে হুইল চেয়ারে, পাশে তোহফা। আইরিনের অনেক একটু দূরে দাঁড়িয়ে, কিন্তু চোখে এক অন্যরকম আলো। আয়ন বুঝে ফেলে, তোমরা যা করার করেছ, এখন শুধু সময় মতো বলো। আয়নের চোখে হাসি। অনেক নিচু গলায় বলে, ভাই, আমি আপনার বোনকে জীবনসঙ্গী হিসেবে চাই। তোহফা হেসে ওঠে। এই বাসায় শুধু প্রেম না, এখন ভালোবাসা দিয়ে গড়া পরিবার হবে। সকাল 9টা। আয়ান মাহমুদ হুইল চেয়ারে বসে আছে বারান্দায়। সামনের ফুল ভেজা ভেজা শিশির। পাশে তোহফা দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। তার চোখে প্রশান্তি, আয়ান সুস্থ হয়ে ফিরেছে। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা। তোহফা চুপ করে চা এগিয়ে দিল। আয়ান তাকিয়ে বলে, তুমি আর খুব চুপচাপ। তোহফা একটুখানি হেসে বলে, আপনি অনেকটা সুস্থ হয়েছেন, এখন ভয়টা একটু কমেছে। কিন্তু ভালোবাসা বাড়ছে, সে ভয়টা নিয়েই চিন্তা। আয়ান হালকা হেসে কাঁপতে নেয়। ভালোবাসা কি কখনো ভয় হয়? তোহফা নিচু গলায় বলে, যখন সেই ভালোবাসার মানুষটা মাফিয়া হন, তখন ভয়টা ভয়াবহ রকম আসল হয়ে ওঠে। আয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি জিনিস। আমি যাই করি না কেন, তোমার ভালোবাসা ছায়াতেই থাকতে চাই। ঘরের ভেতর অনিক আর আইরিন। তারা সকালে একসাথে বসেছে আয়ান আর আয়েশা বেগমের সামনে। অনিক একটু নার্ভাস। আইরিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, আমি বলবো। আয়ান হালকা হাসে। তুই আগে থেকেই তো সব জানিয়ে ফেলেছিস, এখন শুধু কথাটা বল। অনিক উঠে দাঁড়িয়ে বলে, আন্টি, ভাই, আমি আইরিনকে ভালোবাসি। আমি চাই সে আমার স্ত্রী হোক। আয়েশা বেগম কিছুক্ষণ চুপ করে থাকেন। তার চোখে জল এসে যায়। তিনি অনিকের মাথায় হাত রেখে বলেন, তুই আমার নিজের ছেলের মতো, অনিক। তোর মতো ছেলে পেলে মা হিসেবে গর্ব করতাম। আইরিন তোর হলে, আমি জানি সে ভালো থাকবে। আইরিন খুশিতে উঠে মাকে জড়িয়ে ধরে। আয়ন চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়, কিন্তু ঠোঁটে এক শান্ত হাসি। সন্ধ্যা। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু আয়ানের কাছে খবর আসে, রাজীব মরে গেলেও তার একজন ভরসার লোক এখনো গা ঢাকা দিয়ে আছে। তার নাম আবির। এই আবির একসময় আয়ানের দলের লোক ছিল, কিন্তু এখন সে অন্য পক্ষের হয়ে গেছে। মুরাদ এসে জানায়, ভাই, ও আজ রাতে বসুন্ধরার কাছে একটা ফ্ল্যাটে দেখা করবে কারোর সাথে। মনে হচ্ছে বড় কিছু প্ল্যান হচ্ছে। আয়ান তাকায়, চোখে আগুন। তোরা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, এবার আমি তোদের রক্তে হাত দেব। অন্যদিকে তোহফা। সে আয়ানের ঘরে বসে আয়ানের পুরনো কিছু ছবি দেখছিল। হঠাৎ একটা চিঠির মতো কাগজ খুঁজে পায় ড্রয়ারে। খামে শুধু লেখা, তোহফা, যদি কখনো হারিয়ে যাই। তোহফা শিউরে ওঠে। চিঠিটা খুলে পড়ে, তুমি যখন এই চিঠি পড়বে, আমি হয়তো থাকবো না। তোমাকে ভালোবেসেছি সেই প্রথম দিন থেকে, যখন তুমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিলে। তোমার শরীরের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু তোমার ভদ্রতা, তোমার কণ্ঠের মাধুর্য আমাকে প্রেমে ফেলেছিল। আমি সবকিছু হতে পারি, কিন্তু তুমিহীন কিছু হতে পারি না। যদি আমি না থাকি, জানবে, এই মাফিয়া তোমার চোখে প্রথমবার জীবন দেখতে শিখেছিল। চোখে জল আসে তোহফার। সে জানে, আয়ানের হৃদয়ের গভীরে যে প্রেম লুকিয়ে আছে, তার স্পর্শটা এখন আগুন হয়ে উঠেছে। রাত 9টা। বসুন্ধরা। আয়ান তার লোক নিয়ে বের হয়। আজ আবিরের হিসাব চুকোবে। মুরাদ বলে, ভাই, শুধু গুলি নয়, আজ ওকে এমন শাস্তি দিন, যেন কেউ আপনার বিপক্ষে দাঁড়ানোর সাহস না পায়। আয়ান ঠান্ডা গলায় বলে, আমি একসময় এই শহরের আলো ছিলাম। আজ সেই আলোয় যারা অন্ধকার এনেছে, তাদের ছাই করে দেব। আবিরের ফ্ল্যাট।
দরজা ভেঙে ঢুকে আয়ান। আবির চমকে উঠে হাত বাড়ায় পিস্তলের দিকে, কিন্তু আয়ান তার আগেই হাঁটুতে গুলি করে ফেলে। তুই আমার বিশ্বাস এনেছিস, এখন আমি তোর শরীর ভেঙে দিব। আবির কাতরায়। ভাই, ভুল করেছি, আমি রাজীবের ভাই। ভুল একবার হয়, শাস্তি হয় এক জীবনের জন্য। আয়ান ছেলেদের নির্দেশ দেয়, ওকে গুদামে নিয়ে যাও। আগামীকাল সকালবেলা পত্রিকায় গোয়েন্দা পরিচয় খুন শিরোনাম চাই। বাসায় ফেরা। তোহফা দরজায় দাঁড়িয়ে ছিল, ভেতরে ঢোকার অপেক্ষায়। আয়ান সামনে এসে বলে, তুমি দরজা বন্ধ করে দাও। তোহফা একটু অবাক। কেন? আয়ান তার কোমরে হাত রেখে বলে, আজ আমি শুধু তোমার হতে চাই। তুমি জানো আমি কে, কিন্তু আজ শুধু প্রেমিক আয়ান মাহমুদ হয়ে তোমার সামনে আসতে চাই। তোহফার কণ্ঠ নরম হয়ে আসে। আপনি যদি আমাকে চান, আমি সব দিতে প্রস্তুত। আয়ান তোহফাকে বুকে টেনে নেয়। তার ঠোঁট তোহফার কপালে পড়ে, তারপর চোখে, গালে। রাত দীর্ঘ হয়, কিন্তু তাদের প্রেম আরো গভীর হয়। ভালোবাসা, কামনা, আকাঙ্ক্ষা সব একসাথে এক নতুন মোড় নেয়। তোহফা ঘুমিয়ে পড়েছে আয়ানের বুকে। আয়ান জানালার বাইরে তাকায়। তার ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখে আবার এক নতুন অন্ধকারের ছায়া। কারণ সে জানে, তার দলের ভেতরেই কেউ বিশ্বাসঘাতকতা করছে। সেই ছায়া মানুষ এখনো তাকে আঘাত করার জন্য অপেক্ষায়। ভোর 5টা। ঢাকার আকাশে কুয়াশা ঘন হয়ে এসেছে। ঘরের ভেতরে আয়ান ঘুমিয়ে, আর তার বুকের উপর মাথা রেখে তোহফা নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। রাতের কামনা, ভালোবাসা আর আত্মসমর্পণের পর শরীরে এক প্রশান্ত নিস্তব্ধতা। তোহফা আয়ানের বুকের খেজে আঙুল বোলাতে বোলাতে বলে, আপনাকে এভাবে নিজের করে পেয়ে আমি যেন নতুন জীবন পেয়েছি। আয়ান চোখ খুলে দেখায়। তার কণ্ঠ গভীর, ঘুম দড়ানো, কিন্তু স্থির। তুমি শুধু শরীর নয়, আমার আত্মা পর্যন্ত দখল করে নিয়েছ, তোহফা। একই সময় অনিকের ঘর। আইরিন আয়ানের বাসা থেকে আজ রাতে অনিকের ঘরে ছিল। তারা দুজনেই নিজেদের মধ্যে হারিয়ে গেছে, ভালোবাসা, স্পর্শ আর গভীরতায়। তুই কি সত্যিই আমাকে বিয়ে করবি, নাকি শুধু এই মুহূর্তটুকু ছিল? আইরিনের কণ্ঠে ভয়। অনিক তার ডাল ছুঁয়ে বলে, তুই আয়ান ভাইয়ের বোন, আর আমার ভালোবাসা। এই পৃথিবী আমায় না মানলেও তোর সামনে দাঁড়িয়ে বলবো, আইরিন, তুই আমার স্ত্রী, আমার শরীর, আমার আত্মা। কিন্তু বাইরে অন্ধকার জমে উঠছে। সেই অন্ধকারের নাম শফিক। আয়ানের নিজের লোক, বহুদিন ধরে পাশে থেকেছে। কিন্তু এখন সে রাজীবের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। শফিক এক গোপন কন্টেইনার হলতে বসে, মোবাইল হাতে। তার চোখে খুনের আগুন। একটা ভয়ানক মেসেজ পাঠায়, ফেজ 1 ডান, নাও টার্গেট ডল। সকাল 9টা। আয়ানের স্টাডি রুম। মুরাদ আয়ানের সামনে ফাইল রাখে। ভাই, আপনার দলের মধ্যে কেউ ইনফরমেশন পাচার করছে। আমরা টাওয়ার লোকেশন ট্রেস করে পেয়েছি। প্রতিটা প্ল্যান ঘোষণার আগে একটা নম্বরকে মেসেজ পাঠানো হচ্ছে। আয়ান গম্ভীর। তার চোখ বরফের মতো ঠান্ডা। নামটা বল। মুরাদ একটু থেমে বলে, শফিক। ঘরের ভেতরে নীরবতা জমে। 5 বছর ধরে পাশে থাকা এই লোকটা বিশ্বাসঘাতক। ওকে খুঁজে বের করো, কিন্তু মারবে না। আমি নিজের হাতে গুলি চালাবো। অন্যদিকে তোহফা কলেজ যাওয়ার জন্য তৈরি হয়েছিল। একটা সাদা সালোয়ার কামিজে নিজেকে গুছিয়েছে। তার গলার চারপাশে আয়ানের দেওয়া সোনার চেইন। আয়ান দরজায় এসে দাঁড়িয়ে এসে বলে, তুমি এত সুন্দর, কলেজের ছেলে মেয়েরা ভয় পাবে। তোহফা লাজুক এসে বলে, তারা ভয় পাবে না, আপনার মাল বলে কেউ ছুতেও পারবে না। আয়ান তাকে কাছে টেনে নেয়। তুমি শুধু আমার, তোহফা। যদি কেউ তোমার দিকে চোখ তোলে, সে চোখ গলে ফেলবো। কলেজ রোডে একটি কালো ভ্যান অপেক্ষায়। ভ্যানে বসে থাকা লোকটা মেসেজ পায়, কনফার্ম, টার্গেটেড ওয়াইল্ড হ্যান্ড নোট। এক্সিকিউশন প্ল্যান করা হয়েছে। আর তোহফাকে অপহরণ করা হবে। তোহফা কলেজ গেটে এসে নামে। অনেক বাইকে করে তাকে নামিয়ে দিয়ে চলে যায়।
হঠাৎ দুইজন মুখে মাস্ক পরা লোক তোহফার দিকে এগিয়ে আসে। একজন পেছনের দিকে ঝাঁপিয়ে পড়ে তোহফার মুখ চেপে ধরে। তোহফা চিৎকার করতে পারে না। লোকেরা টেনে নিয়ে যায় দেখে কালো ভ্যানে। দরজা বন্ধ। গাড়ি ছুটে চলে। 1 মিনিট পর খবর আসে আয়নের কাছে। মুরাদ দৌড়ে ঘরে ঢুকে চিৎকার করে, ভাই, তোহফাকে তুলে নিয়েছে কেউ। পৃথিবী থমকে যায় আয়নের চোখে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ঘরের গ্লাস ভেঙে ফেলে। গাড়ি বের করো। আজ ঢাকা শহর রক্তে ভাসাব। আমার মেয়েকে যে ছুঁয়েছে সে মরবে। কালো ভ্যানে তোহফার চোখ বাঁধা। সে বোঝে এটি কোনো সাধারণ অপহরণ নয়। আবছা গলায় বলে, আপনারা যা চান বলুন, কিন্তু দয়া করে। একজন লোক বলে, আমরা শুধু তোমাকে কাজে লাগাতে চাই। তোমার প্রেমিকটা বড় বেশি ঘামাচ্ছে। আয়ান মাফিয়া হেডকোয়ার্টারে ঢুকে পড়েছে। পাশে মুরাদ, অনিক আর আরো 10 জন সশস্ত্র। তারা আজ রাতে পুরো শহর দাপিয়ে বেড়াবে। আয়ানের চোখে এখন শুধু একটাই আগুন, আমার মেয়েকে ফেরত চাই। আর বিশ্বাসঘাতকদের রক্ত দিয়ে এই শহর রাঙাব। ঘোর অন্ধকার কক্ষে চোখ বেঁধে রাখা এক মেয়ে নিঃশ্বাস ফেলছে থেমে থেমে। তার হাত পা বাঁধা, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের মধ্যে গুমোট কষ্ট। সে তোহফা আয়ান মাহমুদের সবচেয়ে মূল্যবান সম্পদ। হঠাৎ একটা দরজা খুলে। হালকা আলো এসে পড়ে মুখে। তোহফা চোখ বন্ধ করে রাখে। একজন লোক এসে তার চোখের কাপড় খুলে দেয়। চোখে সরাসরি আলো পড়তেই তোহফা কেঁপে ওঠে। লোকটা বলে, তুমি অনেক দামি মেয়ে জানো। এক মাফিয়ার কিং তোমার প্রেমে পাগল। আজ তার দুর্বল জায়গাটা আমরা ধরে ফেলেছি। তোহফা কাপা গলায় বলে, আপনারা যা চান আমাকে বলুন, কিন্তু আয়ান ভাইকে কিছু করবেন না, আমি তাকে ভালোবাসি। লোকটা হাসে, ভালোবাসো? ও তো তোমার শরীর চেয়েছে শুধু। জানো তো ও কি ভয়ঙ্কর। এই শহরে যত খুন, যত অন্ধকার, তার অনেক কিছুই আসে ওর নির্দেশে। তোহফার চোখে জল গড়ায়। আমি জানি সে ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়ঙ্কর মানুষটা আমায় সবচেয়ে নিরাপদ অনুভব করাই। ঢাকার পুরান বাজারের গোপন ঘাঁটি, রাত 9টা। আয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সামনে বিশাল প্রজেক্টরে তোহফার অপহরণ স্থলের ফুটেজ চলছে। সবার সামনে দাঁড়িয়ে আয়ান গর্জে ওঠে, আমার মেয়েটাকে কারা তুলে নিয়েছে আমি খুঁজে বের করব। মাফিয়া হেড হিসেবে নয়, একজন প্রেমিক, একজন পুরুষ হিসেবে ওদের শেষ করে দেব। মুরাদ মাথায় নিচু করে বলে, ভাই, শফিক ছিল অপারেশন হেড। সে এখন ঢাকা দিয়েছে। আমরা লোক পাঠাচ্ছি, কিন্তু এক লোককে ধরা গেছে, ওর মুখে কথা তুলতে হবে। আয়ান সেই বন্দি লোকটির মুখের সামনে গিয়ে দাঁড়ায়। লোকটি ভয় পেয়ে কাঁপছে। আয়ান একটা ছুরি তুলে নিয়ে বলে, তোহফা কোথায়? লোকটা চুপ। আয়ান ছুরিটা লোকটার আঙুলে ছুঁয়ে দেয়। চিৎকার করে ওঠে সে। পুরান কারখানার পেছনে নদীর ধারে একটা কন্টেইনার ঘর, ওখানেই। আয়ান দাঁড়িয়ে পড়ে, গাড়ি বের করো। আজ আমি আমার মেয়ে ফেরত আনবো। আর একটা লোকও বাঁচবে না ওখান থেকে। অন্যদিকে কন্টেইনার হাউস। তোহফার সামনে রাখা হয়েছে এক গ্লাস পানি আর কিছু শুকনো খাবার। সে হাত বাঁধা অবস্থাতেই মুখ নিচু করে বসে আছে। একজন লোক বলে, খাবে না তো মরবি। তোর সৌন্দর্য নিয়ে বেশি দিন খেলা যায় না জানিস। তার কুৎসিত হাসি গায়ে কাটা দেয়। তোহফা চোখ তুলে চায়, আপনারা যদি আমাকে এইভাবে লাঞ্ছিত করতে চান মেরে ফেলুন, কিন্তু আমি ভাঙব না। আয়ান ভাইকে বিশ্বাস করি আমি। লোকটা এবার এগিয়ে আসে। দেখি কত দূর যায় তোর সেই প্রেম। সে তোহফার ডালে হাত দিতে যায়। ঠিক তখনই বাইরে বিকট গর্জন। বুম। একটা গ্রেনেডের শব্দে কন্টেইনারের দেয়াল কেঁপে ওঠে। লোকগুলো চিৎকার করে ওঠে, হামলা, হামলা। আয়ান ঢুকে পড়ে অস্ত্র হাতে। সে চোখে আগুন নিয়ে তাকায়। মুরাদ, অনিকার আর ও 8 জন গার্ডকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। তোহফা।
আয়ানের গর্জন। তোহফা কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে। আয়ান ভাই, আমাকে নিয়ে যান। আয়ান এক লাফে গিয়ে তার মুখের কাপড় খুলে দড়ি কেটে দেয়। তার চোখে জল। আমি বলেছিলাম কেউ তোমায় ছুতে পারবে না। পেছনে থেকে এক অপহরণকারী বন্দুক তুলে ধরে ফায়ার করে। গুলি সোজা আয়ানকে লক্ষ্য করে আসে। কিন্তু আয়ান হঠাৎ তোহফাকে জড়িয়ে ধরে। একটা ছায়ার মতো শরীর ঢুকে পড়ে আয়ানের সামনে। মুরাদ। গুলি তার পেট ছিঁড়ে বেরিয়ে যায়। ভাই, বাঁচতে পারলে ওকে ভালোবাসিস। এই বলে মুরাদ মাটিতে লুটিয়ে পড়ে। আয়ান ফুঁসে ওঠে। যুদ্ধ শুরু হয়। মাত্র 5 মিনিটের ভেতর পুরো অপহরণকারী গ্রুপ নিঃশেষ। সবাই গুলিতে ছিন্ন ভিন্ন। শুধু একজন পালিয়ে যায়, শফিক। ঘটনার 1 ঘন্টা পর তোহফাকে নিয়ে আয়ান বাসায় ফিরে। আইরিন কাঁদতে কাঁদতে তোহফাকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস তো? তোহফা মাথা নাড়ে আয়ানের দিকে চেয়ে বলে, আমি এখন ভালো। এই মানুষটা আমাকে আবার ফিরিয়ে এনেছে। আয়ান চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে কান্না, রাগ, ভালোবাসা সব একসাথে। সে তোহফাকে জড়িয়ে ধরে। এবার থেকে তোমায় আমি এক পলক দূরেও থাকতে দেব না। রাত গভীর। আয়ান আর তোহফা একসাথে খাটে বসে আছে। আয়ান তার মাথায় হাত রাখে। তোমায় হারাতে বসেছিলাম তোহফা। তুমি জানো না, তোমার চিৎকার আমার বুক ছিঁড়ে দিয়েছিল। তোহফা তার গাল ছুঁয়ে বলে, আপনি আমার পাশে থাকলে আমি অমর হয়ে যাই। আয়ান তোহফাকে চেপে ধরে। দুজনের ঠোঁট মিশে যায় গভীর আবেগে। রাত যেন থেমে যায় সেই মুহূর্তে। রাত 3টা। ঢাকার বাইরের এক পরিত্যক্ত গুদামঘর। একটা পুরনো টেবিলের উপর সিগারেটের ধোঁয়া উঠছে। আলো মিটমিট করে জ্বলছে মাথার উপরে। সেই আলোয় বসে আছে শফিক। তার চোখে ঘৃণা, ঠোঁটে বিষাক্ত হাসি। নিজের পেটের গুলির দাগে হাত চেপে ধরে সে বলে, তোকে আমি বিশ্বাস করেছিলাম আয়ান। তোর হাতে আমি আমার ভাই রাজীবকে হারিয়েছি। আর তুই এখন তোহফাকে ভালোবাসিস? আমি তোকে শেষ করব। একেবারে ভিতর থেকে ছিঁড়ে ফেলা হবে তোকে। তার সামনে একজন অপরিচিত মুখ, এক বিদেশি অস্ত্রচোর। শফিক বলে, আমার দরকার 4টা স্নাইপার, 6টা সেমি অটোমেটিক আর এক্সপ্লোসিভ। টাকার চিন্তা করিস না। আয়ানের নিজের গুদাম লুট করে সব আনবো। সেই দিকে ধানমন্ডি, আয়ানদের বাড়ি। সকাল হতে পুরো বাড়ি জমজমাট। তোহফাকে বাঁচিয়ে আনার পর আয়ান যেন একেবারে বদলে গেছে। সে আজ নিজ হাতে তোহফার চুল আঁচড়ে দিচ্ছে। তোহফা আয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি তো এত কেয়ারিং, ভাবতেই পারি না আপনি আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর মানুষ। আয়ান একটা মৃদু হাসি দিয়ে বলে, ভালোবাসলে মানুষ পাল্টায় তোহফা। তুমি আমার রাক্ষসটাকে মানুষ করে তুলছ। তোহফা চোখে চোখ রেখে ধীরে আয়ানের ডাল ছুঁয়ে বলে, আমি চাই আপনি শুধু আমার হয়ে যান। আয়ান তাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুমি শুধু বলো, আমি এই শহর জ্বালিয়ে দেব। শুধু তোমায় রাখতে চাই বুকের ভেতর চিরকাল। দুজনের ঠোঁট আবার মিলে যায় এক গভীর চুম্বনে। এই চুম্বনে আছে বাঁচিয়ে তোলার তৃষ্ণা, কামনা আর কৃতজ্ঞতা। অনিক আইরিনের দৃশ্য। আইরিন এখন অনিকের ঘরেই থাকতে চায়। তারা রাতে একসাথে ঘুমায়, গল্প করে, আর মাঝে মাঝে নিজেদের মধ্যে ডুবে যায় এমন ভাবে যেন দুনিয়ার কিছুই অবশিষ্ট নেই। তুই জানিস, আয়ান ভাই যদি জেনে ফেলে আমি তোকে এভাবে নিজের করে নিয়েছি। অনিকের গলা থরথর করে। আইরিন ওর ঠোঁটে আঙুল চেপে ধরে। আমি তো তোর স্ত্রী হতে চাই, চুরি করে ভালোবাসা নয়, সাহস করে নিজের করে চাই তোকে। অনিক থেকে বিছানায় শুয়ে একবারে চোখের দিকে তাকায়। তুই একটুও ভয় পাচ্ছিস না? আইরিন চুপি চুপি বলে, ভয় লাগছে, কিন্তু ভালোবাসা চেয়ে কম। গভীর রাতে আয়ান একা ছাদে দাঁড়িয়ে। মুরাদের ছবিটা হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। হাওয়া বইছে, কিন্তু তার চোখে অশ্রুর ধারা। তুই আমার ভাই ছিলি, তোকে বাঁচাতে পারিনি। তোহফা আমার জীবনে আলো এনেছে, আর তোর রক্ত সেই আলোকে আরো লাল করে দিয়েছে। আমি শফিককে খুঁজে বের করব,
নিজ হাতে মাটির নিচে পুঁতে ফেলবো ওকে। শফিকের প্রথম আঘাত। পরদিন সকালে খবর আসে, আয়ানের গার্মেন্টসের একটি শাখায় বিস্ফোরণ হয়েছে। 3 জন নিহত, 12 জন আহত। মুরাদের জায়গা নেওয়া নতুন রাইট হ্যান্ড মেহেদী এসে বলে, ভাই, এটা শফিকের কাজ। উনি তোহফাকে তুলে নিতে ব্যর্থ হয়ে এখন ব্যবসায় আঘাত দিচ্ছেন। আয়ান দাঁড়িয়ে পড়েন, চোখ রক্তবর্ণ। এখন আর যুদ্ধ নয়, এটা আমার ভালোবাসার জন্য যুদ্ধ। আমি শফিককে ধরা মাত্র গুলি করব না, তার আগে তোহফার সামনে এনে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়াব। রাতে তোহফা ও আয়ানের মধ্যে গভীর এক মুহূর্ত। তোহফা আয়ানকে বুকে রেখে শুয়ে আছে, তার আঙুল আয়ানের চুলে খেলছে। আপনি জানেন, আমি আপনাকে ছাড়া এখন বাঁচতে পারবো না। আপনি দূরে গেলে আমি শ্বাস নিতে পারি না। আয়ান তাকে চেপে ধরে। তুমি শুধু বলো, আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। তোমার জন্য, তোহফা, আমি আয়ান মাহমুদকে মেরে ফেলতে পারি। তোহফা কান্না ভেজা গলায় বলে, আমার শুধু আপনিই দরকার, ক্ষমতা নয়, ভয় নয়, শুধু আপনি। আয়ান তাকে বিছানায় শুয়ে দেয়, চুমু খায় কপালে, গলায়, বুকে। তোহফা নিঃশ্বাস ফেলতে থাকে ভারীভাবে। আপনি আমায় ভালোবাসেন? আয়ানের কণ্ঠ স্পষ্ট, আবেগময়। আমি তোমাকে ভালোবাসি, এতটাই যে যদি আমাকে মরতে হয়, আমি হাসতে হাসতে মরবো তোমার জন্য। শফিকের গোপন ডায়েরি খুলে পড়ে সে লিখছে, তোহফা, তুই আয়ানের দুর্বলতা। তোর শরীর, তোর কান্না, তোর স্পর্শ, সবই আমার শত্রুর কাছে তীর। আমি একদিন তোকে নিয়ে যাব। আয়ান দেখবে, যে মেয়েকে সে ভালোবাসে, সে মেয়েই ওর মৃত্যু ডেকে আনবে। একটি গভীর রাতে আয়ান তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। দূরের আকাশে একে একে জ্বলে উঠছিল নক্ষত্রগুলো, যেন পৃথিবী থেকে কোনো দীর্ঘশ্বাসের মতো উঠে আসছে সেসব। সে জানত, তার জীবন এমন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপকে খুব সতর্কভাবে নিতে হবে। তাকে সিদ্ধান্ত নিতে হবে, কোথায় যাবে সে, কাদের পাশে থাকবে, আর কারা তাকে সত্যিকারভাবে ভালোবাসে। তার মনোযোগ তখন ছিল একমাত্র তোহফার দিকে। ছোট্ট, সরল গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে, যাকে আয়ান কখনো ভাবতেও পারেনি তার জীবনে এমন গুরুত্বপূর্ণ স্থান নেবে। তোহফার প্রতি তার অনুভূতিগুলো দিন দিন আরো গভীর হচ্ছিল, যদিও সে নিজে পুরোপুরি বুঝতে পারছিল না কেন সে এত বেশি আগ্রহী হয়ে উঠেছে। এটা কি শুধু শারীরিক আকর্ষণ, নাকি এর পিছনে কোনো গভীর সম্পর্কের সূচনা ঘটছে? তবে আয়ানের মনে আরো কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো ছিল তার নিজস্ব অন্ধকার জগতের সাথে সম্পর্কিত। সে ছিল একটি শক্তিশালী, ভয়ঙ্কর মাফিয়া চক্রের গোপন প্রধান, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ছিল হুমকি এবং নিরাপত্তাহীনতার মধ্যে। তোহফার মতো সরল একটি মেয়ে এই অন্ধকার জগতের সাথে কখনো মানানসই ছিল না। অথচ তার প্রতি আয়ানের অনুভূতি দিনের পর দিন আরো প্রবল হচ্ছিল। ওই রাতে আয়ান তার ফোন হাতে নিল। একবার ভাবল তোহফাকে কল করবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মন দোদুল্যমান হয়ে উঠল। ঠিক তখনই তার দরজার ফাঁক দিয়ে একটি মুখ দেখা গেল। আয়ান ভাই। কণ্ঠস্বর ছিল অ্যানিকের, আয়ানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। হ্যাঁ, বলো। আয়ান দিয়ে বলল, ভাই, তোহফা আপু কোথায়? অ্যানিকের কণ্ঠে একটু উদ্বেগ ছিল। এই প্রশ্নটা আয়ানের মনকে আরো চিন্তা করতে বাধ্য করল। তোহফার ওপর তার চিন্তা যেন সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। সে জানত, তোহফা তার কাছে কোনো সোজা সহজ মেয়ে নয়, যে কিনা শুধু তার রূপের জন্য আকর্ষণীয়। তোহফা ছিল একজন একেবারে ভিন্ন ধরনের মানুষ। এত সৎ, সরল এবং হৃদয়বান যে তার মতো মানুষ খুব কম পাওয়া যায়। তাকে তোমরা কোথায় রেখেছ? এই প্রশ্ন আয়ান নিজের মনে পড়ছিল, কিন্তু মুখে কিছু বলল না। অ্যানিকে সে আয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভাই, তোহফা আপু একটু সময়ের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি জানো। আয়ান দৃষ্টি হারিয়ে ফেলেছিল। তার মনেও এমন কিছু ভয় ছিল, যা সে কোনোদিন কাউকে বলার সাহস পায়নি। হয়তো তেমন কিছু ঘটতে পারে, যেটা সে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন তো ঠিক কি ঘটছে জানি না। সে আসলে নিজের উপর রাগ করছিল, যে কেন সে তোহফার নিরাপত্তা নিয়ে এত উদাসীন ছিল। তুমি তো জানো, তাকে কোনোভাবেই কিছু ঘটতে দেওয়া যাবে না। সে আমার দায়িত্ব। আয়ান উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল। অ্যানিক মাথা নেড়ে সম্মতি জানালো।
আয়ান আর অ্যানিক একসাথে বেরিয়ে পড়ল। শহরের একেবারে এক কোণে একটা নির্জন রাস্তায় তোহফাকে খুঁজে পাওয়া গেল। তার চোখে এক ধরনের বিচলিত ভাব ছিল, তবে সঙ্গে সঙ্গে একটি শান্ত মনোভাবও। তুমি কোথায় ছিলে? আয়ান গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু তার চোখে ছিল এক ধরনের সংজ্ঞা। কিছু না, আমি শুধু একটু সময় চেয়েছিলাম। তোহফা সোজা চোখে তাকিয়ে বলল। এই কথাগুলো ছিল যেন আয়ানের হৃদয়ের উপর আছড়ে পড়া একটি ভারী পাথর। এতদিন সে বুঝতে পারছিল তোহফা তার জন্য শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং তার কাছে অনেক কিছু হয়ে উঠেছে। তার অতি সাধারণ স্বভাব, তার সরলতা, সে ছিল অন্যরকম। তুমি জানো তোহফা, আমি তোমাকে হারাতে চাই না, আয়ান বলল। তার কণ্ঠে অজানা এক সংজ্ঞা ছিল। তোহফা চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। এক মুহূর্তের জন্য সে যেন কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না। এখন তুমি বুঝতে পারছো আয়ান ভাই, অ্যানিক তার পাশে দাঁড়িয়ে বলল, তোমার ভিতরে অনেক কিছু গোপন রয়েছে, আর সেটা তোহফা জানে না। তুমি তাকে কিভাবে নিজেকে বোঝাবে সেটাই এখন প্রশ্ন। আয়ান মুখ ঘুরিয়ে তাকালো। অ্যানিকের কথাগুলো যেন তার সারা শরীরে কাঁপন ধরিয়ে দিল। কিন্তু সে কিছুই বলল না। তোহফা একটা দীর্ঘশ্বাস ফেললো এবং তার দিকে তাকিয়ে বলল, তুমি যদি জানতেও, তুমি কি আমাকে সত্যি বিশ্বাস করতে পারবে? আয়ান এক মুহূর্তের জন্য কিছু বলল না, কিন্তু তার চোখে গভীর এক দৃষ্টি ছিল, যা তোহফাকে তার হৃদয়ের সত্যতা বুঝতে সাহায্য করল। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, তবে আমি তোমাকে কখনোই দুঃখিত হতে দেব না, আয়ান ধীরে বলল। তার কণ্ঠে এক ধরনের অদৃশ্য প্রতিশ্রুতি ছিল। তোহফা কিছুটা হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তারপর তার চোখে এক ধরনের কোমলতা ফুটে উঠল। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, সে বলল। এই কথাগুলো শোনার পর আয়ান যেন আরো নিশ্চিত হয়ে গেল যে তার জীবনে এই মেয়ে ছাড়া অন্য কিছু আর কিছু নেই। সে জানতো তার জীবনের অন্ধকার দিকগুলো, তার অজানা পৃথিবী, সবকিছুই একদিন তোহফার কাছে উন্মোচিত হবে। তবে সে নিশ্চিত ছিল এই সম্পর্কের মধ্যে রয়েছে এমন কিছু যা তাকে কখনো হারাতে দেয়নি, এবং তা হলো ভালোবাসা। তাদের মধ্যে একটি নীরব বোঝাপড়া হয়ে গেল, যেটি শুধু সময়ই খোঁজা করবে। সময় কখনো থামে না, বরং তা প্রবাহিত হয় অবিরাম। আয়ান, তোহফা, আইরিন ও অনিক, তাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। অতীতের অন্ধকার এবং বর্তমানের রহস্যের মাঝেই তারা নিজেদের সম্পর্কের পুক্ত ভিত্তি করতে শুরু করেছে। কিন্তু এই যাত্রার শেষে তাদের সামনে দাঁড়িয়ে আছে নতুন পথ, যেখানে সুখের সোনালি আলো এবং অন্ধকার ভয় দুটোই অপেক্ষা করছে। আয়ান ও তোহফার নতুন জীবনের শুরু। আয়ান ও তোহফার সম্পর্ক এখন এক নতুন দিক থেকে শুরু হয়েছে। এতদিন তাদের মধ্যে যেসব অন্ধকারের পর্দা ছিল, সেগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলেছে তারা। আয়ান, যে একসময় তার জীবনের গোপনীয়তা লুকিয়ে রাখত, সে এখন তোহফার কাছে সবকিছু উন্মোচন করেছে। তোহফাও প্রতিটি মুহূর্তে আয়ানের পাশে ছিল, তার অতীতকে বুঝে তাকে ভালোবাসতে শুরু করেছে। তাদের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া কিছু নেই। একদিন আয়ান তোহফাকে বলল, তোহফা, তোমার কাছে আমি কখনোই পুরোপুরি নিজের হতে পারিনি। কিন্তু আজকে আমি চাই তুমি জানো, তোমার জন্য আমার হৃদয় চিরকাল থাকবে। তুমি যদি আমাকে একবার ক্ষমা করো, আমি প্রতিদিন তোমাকে শুধু ভালোবাসবো, আর কিছু না। তোহফা তাকে চোখে চোখ রেখে বলল, আয়ান, আমি জানি তুমি এক কঠিন জীবন যাপন করেছো, কিন্তু আমি তোমার পাশে আছি। আমি তোমার সঙ্গে হেঁটে চলবো, যতটা অন্ধকারই আসুক না কেন। আমি তোমাকে গ্রহণ করি। আয়ান তার হাত ধরতে গিয়ে বলল, আমাদের সম্পর্কের যাত্রা কষ্টকর, কিন্তু আমি চাই তুমি জানো, আমাদের আগামী দিনগুলোতে শুধু সুখ হবে, শুধুমাত্র আমাদের প্রেমের বুনিয়াদে। এভাবেই তাদের সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছালো। একে অপরকে গ্রহণ করার পর তারা একে অপরের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করতে শুরু করলো। আইরিন ও অনিকের কাছে নতুন আশার সুর। অনিক আর আইরিনের সম্পর্ক এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো ছায়া এখন আর অবশিষ্ট ছিল না। অনিক, যার জীবন একসময় অন্ধকারে ডুবেছিল, সে আজ আইরিনের কাছে সম্পূর্ণ খুলে গেছে। আইরিন, যে একসময় অনিকের অতীত নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, এখন তাকে পূর্ণমাত্রায় বিশ্বাস করতে শুরু করেছে। একদিন অনিক আইরিনকে বলল, আইরিন, তোমার জন্য আমার জীবনের সব অন্ধকার, সব ভয় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তুমি জানো, তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, তুমি যদি আমাকে গ্রহণ করো।
আইরিন একটু থেমে বলল, আমি জানি তোমার অতীত আমাকে একসময় ভয় দেখাতো, কিন্তু তুমি যখন তোমার হৃদয়ের অন্ধকারগুলো আমাকে দেখালে, আমি জানলাম তোমার মতো একজন মানুষকে ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে। তোমার পাশে থাকতেই আমি সুখী। অনিক তার কপালে এক চুমু দিয়ে বলল, তাহলে একসঙ্গে আমাদের নতুন জীবন শুরু করি। আমরা যে পথে যাই তা একসঙ্গে। এই কথার পর তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। অতীতের সকল ভয়, দ্বিধা এবং সংকট ধীরে ধীরে মুছে গেল। তাদের হৃদয়ের এক অটুট সম্পর্ক স্থাপিত হলো, যা তাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়ে উঠল। আয়ান ও তোহফা, আইরিন ও অনিক, এই চারজনের জীবনে এখন নতুন সূর্যের আলো আসতে শুরু করেছে। তাদের সম্পর্ক এক নতুন মাত্রা অর্জন করতে চলেছে। দিন গড়াচ্ছে, আর তারা একে অপরের সঙ্গে ভবিষ্যৎ গড়তে প্রস্তুত হচ্ছিল। বিয়ের দিনটি সন্নিকটে চলে এসেছে। আয়ান, যিনি কখনো ভাবেননি তার জীবন এতটা সুন্দর হতে পারে, সে এখন তোহফার হাতে তার জীবন তুলে দিতে প্রস্তুত। তোহফা জানত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে চলেছে। তাদের বিয়ে শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান হবে না, এটি হবে তাদের সম্পর্কের পরিপূর্ণতা, তাদের ভালোবাসার শেষ চিহ্ন। অনিক এবং আইরিনও নিজেদের প্রস্তুত করেছে। তাদের সম্পর্ক, যা এতদিন বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, আজ সেই সম্পর্কের পূর্ণতা পেতে চলেছে। তারা জানত তাদের ভবিষ্যৎ একে অপরের হাত ধরে হবে। বিয়ের দিন ছিল এক অত্যন্ত বিশেষ দিন। আয়ান এবং তোহফা, অনিক এবং আইরিন, চারজনই একে অপরকে পাশে পেয়েছিল। তোহফা যখন বিয়ের পোশাকে সেজে আয়ানের সামনে দাঁড়ালো, তখন আয়ান তার চোখে অনুভব করলো তার জীবনে কখনোই এমন একটি সুন্দর মুহূর্ত আসবে না। তোহফা, যে তাকে একসময় বুঝেছিল, তাকে ভালোবাসার জন্য সমস্ত বাধা অতিক্রম করেছে, আর তার কাছে আসছে। জীবনের অন্ধকারের সমস্ত দিক মুছে দিয়ে একসঙ্গে নতুন শুরু করার অঙ্গীকার করলো। বিয়ের পরে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আয়ান ও তোহফা, আইরিন ও অনিক, চারজনেরই জীবনে সুখের স্রোত প্রবাহিত হচ্ছিল। তোহফা একদিন আয়ানকে বলল, আমরা কি একসঙ্গে একটা নতুন জীবন শুরু করতে পারি? তোমার হাত ধরে আমরা দুজনেই একটি নতুন পৃথিবী তৈরি করতে চাই। আয়ান তার চোখে গভীর ভালোবাসা নিয়ে বলল, তুমি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। আমাদের সম্পর্কের এই পূর্ণতা আমাদের ছোট একটি সন্তান দিয়ে আরো সুন্দর হবে। আমি প্রস্তুত। অনিক এবং আইরিনও তাদের পরিবারের নতুন সদস্যের অপেক্ষা করছিল। একদিন আইরিন তার বাচ্চাকে কোলে নিয়ে অনিকের কাছে এসে বলল, আমরা যখন প্রথম একে অপরকে দেখেছিলাম, তখন ভাবিনি আমাদের জীবনে এত সুন্দর মুহূর্ত আসবে। কিন্তু আজ আমাদের সন্তান আমাদের মধ্যে সেতু তৈরি করেছে। শেষ কথা। এটি ছিল স্নিগ্ধ আবেশের শেষ পর্বের পথচলা। আয়ান, তোহফা, আইরিন এবং অনিকের জীবন তাদের সম্পর্কের আকাশে নতুন সূর্যোদয় করেছে। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করেছে, ভালোবাসার শক্তিতে নিজেদের গড়ে তুলেছে এবং শেষ পর্যন্ত সুখী জীবন শুরু করেছে। এই উপন্যাসের প্রতিটি পর্বে তারা নিজের শিখে যায়, কখনো ভুল, কখনো সঠিক পথে হাঁটতে হাঁটতে। কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল একে অপরকে ভালোবাসা এবং বিশ্বাস করা। সমাপ্ত।